একটা খুব হেক্টিক জব করতে করতেও ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তথাগত। একটা এজের পরে মানে 28, 29, 30 এই এজগুলো থেকে মানে ফ্যামিলিও একটু বুঝিয়ে দেয় যে হয়তো ওয়েট করছি যে তুই কবে মানে নিজের পায়ে দাঁড়াবি ওই ব্যাপারটা। মানে তুমি ব্ল্যাক বেল্ট। হ্যাঁ, আমি তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট আর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ২ বার। একবার নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন। স্টেটে যতবার ডাক পেয়েছি ২ বারই ডাক পেয়েছি বেসিক্যালি। তো বাড়ি থেকে মা যেতে দেয়নি। যে মানে ২২ এর গল্পটা আগে বলি। যেদিন হলো না, তো ওইদিন ওই জুন মাসের ৫ তারিখে রেজাল্ট এসেছিল। তো ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম বিকালের দিকে। তো আগে দেখেছি তো সূর্যটা যখন ডুবছিল না মানে মনে হচ্ছিল যে মানে যারা পেল তারা সূর্যটা করে চলে গেল। আর আমি মানে একটা মানে সমুদ্রের এই পাড়ে দাঁড়িয়ে আমি মানে আটকাতে চেষ্টা করছি ভাই যে রুক যাও यार मेरे लिए पर हुआ नहीं অন গড বলছি একদম। আজকের আড্ডায় আমাদের সাথে আছে ডাব্লিউবিসিএস 2023 গ্রুপ বি তে সিলেকশন পেয়েছে এবং কমন মেরিট লিস্টে যার র্যাঙ্ক হচ্ছে 9, তথাগত দাস। ওয়েলকাম তথাগত। থ্যাংক ইউ স্যার। তথাগত তথাগতর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আচ্ছা, আজকের এই যে আলোচনা, একটা ইনফর্মাল আলোচনা, এটার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব বেশ কিছু জিনিস। প্রথমত হচ্ছে ডাব্লিউবিসিএস যেহেতু নোটিফিকেশন 2024-এর বেরিয়েছে এবং 2024-এ ডাব্লিউবিসিএস হয়তো হতে চলেছে কয়েক মাসের মধ্যে, প্রিলি হতে চলেছে, তারপর মেইনস, ইন্টারভিউ এটসেট্রা। এবং সেটার জন্য যেহেতু এই মুহূর্তে পিএসসির পরীক্ষা-টরীক্ষা খুব একটা হাতে নেই ডাব্লিউবিসিএস ছাড়া, সুতরাং অনেকেই ডাব্লিউবিসিএস এর জন্য পড়াশোনা শুরু করেছে। সুতরাং সেটার জন্য পড়াশোনা কিভাবে চলবে, বইপত্র কি পড়বে, সেই সমস্ত আলোচনা যেমন থাকছে, তথাগত প্রিপারেশন যেমন থাকছে, তার সাথে আরেকটা বিষয় এখানে থাকছে, সেটা হচ্ছে যারা ওয়ার্কিং প্রফেশনাল। ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেকেই আছে যারা অন্য কোনো চাকরি করতে করতে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক বা পিএসইউ হোক, যেটাই হোক না কেন, সেটা করতে করতে তারা পড়াশোনা করছে। তো সেটা কিভাবে করবে, সেটার মানে সেই সেই একটা খুব হেক্টিক জব করতে করতেও ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন কিভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তথাগত। সেই আলোচনাটা কিন্তু আজকে আমাদের থাকবে যে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কিভাবে হবে, কিভাবে চাকরি করেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেও কিভাবে পড়াশোনা করা যায়, সেই বিষয়টা কিন্তু আমাদের থাকছে আজকে। আচ্ছা, তুমি তোমার একটু বর্তমান পরিচয়টা দিয়ে দাও, মানে পেশাগত পরিচয়। আমি মানে এই মুহূর্তে ইন্ডিয়ান রেলওয়েজে আছি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার লেভেল 7। আমি ২০২০ সালে মানে 10th জানুয়ারি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে জয়েন করি। তারপর কোভিড এর জন্য আমাদের মানে এমপ্যানেলড হই আর কোভিড এর জন্য আমাদের জয়েনিংটা লেট হয়। তো আমি নভেম্বর মাসে জয়েন করি। 19শে নভেম্বর আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট। তারপরে এই 2024-এ আমি প্রমোশন পেয়ে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হই। আর ইনিশিয়ালি স্যার পোস্টিং ছিল আসামের একটু ইন্টেরিয়রে, জায়গাটার নাম ছিল ধরমতুল, চাপারমুখ জাংশন, ধরমতুল মানে গুয়াহাটি থেকে আরো কিছুটা লামডিং এর দিকে। তারপরে 2022-এ আমি আর কি এনজেপিতে নিউ জলপাইগুড়ি যেটা আছে সেখানে ট্রান্সফার পাই। এখনো এনজেপিতেই আছি। তার মানে সার্ভিসে তো 5 বছর হয়ে গেল। হ্যাঁ। সার্ভিসে যে 5 বছর হলো, ডাব্লিউবিসিএস প্রিপারেশনের বয়সটা কত? আহ, মানে টু বি প্রিসাইজ স্যার 2021-এর দুর্গাপূজার নবমী দশমীর দিন থেকে না ঠিক করেছিলাম যে ডাব্লিউবিসিএস দেবো। তো তারপরে 2022-এর প্রিলিম, তো 22-এর ইন্টারভিউ থেকে আউট হয়ে যাই আর 23-এটাতে হয়ে গেল আর কি। আচ্ছা, ড্রিম পোস্ট তো ডিএসপি ছিল, হ্যাঁ। সেটাই হয়ে গেছে। একদম পারফেক্ট। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমি এটা দিয়ে শুরু করি। যে বিশেষ করে যারা কাজ করতে করতে পড়াশোনা করে, শুধু শুধু চাকরি বাকরি করতে করতে পড়াশোনা করছে সেটাই নয়। চাকরি বাকরির বাইরেও তো আরো অনেক রকমের কাজ থাকে মানুষের। কেউ হয়তো টিউশন করতে করতে পড়াশোনা করছে, কেউ হয়তো হাউস ওয়াইফ, বাড়ির কাজকর্ম সামলে পড়াশোনা করছে। তো সকলের জন্য এটা বলা যে তুমি আম এরকম একটা গুরুত্বপূর্ণ পদে রয়েছো, সেটার জন্য তো যথেষ্ট সময় সেখানে ব্যয় হতো সারাটা দিনে। প্লাস তুমি বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে, ইন্টেরিয়রে থাকতে। আহ এইসব মিলিয়ে মিশিয়ে তুমি পড়াশোনার সময়টা পেতে কতক্ষণ এবং মানে সামলাতে কিভাবে বিষয়টা? এটা দিয়ে শুরু করো। উম, স্যার এটা না মানে আমি প্রসেসটা যদি বলি আমি একটু মানে ফার্জি প্রসেস অ্যাপ্লাই করেছিলাম টু বি অনেস্ট। মানে এটা আমি আমারটা শেয়ার অবভিয়াসলি করছি কিন্তু আই উইল নট সে দ্যাট দিস ইজ আইডিয়াল। অ্যাকচুয়ালি যখন আমি পড়াশোনা করেছি মানে 2014-তে যখন এইচএস পাস করি, আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো তখন জয়েন্ট এন্ট্রান্স দিই। তো জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক ঠিকঠাকই ছিল ওই 4,000 মতো। এবার প্রবলেমটা কি হয়েছিল, আই এক্সপেক্টেড ইট বেটার। তারপরে স্যার গেট দিলাম, তো গেটেও র্যাঙ্ক হয়েছিল ঠিকঠাক, আমি এনআইটি দুর্গাপুর পেয়েছিলাম, আইআইটি খড়গপুরও হয়েছিল কিন্তু ওই ইডব্লিউএস কোটাতে। তো এইখান থেকে না আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম যে এমসিকিউ এক্সামের জন্য এমসিকিউটা প্র্যাকটিস করাটা বেটার রাদার দেন মানে বারবার থিওরি পড়ে যাই, এটা আমার লেগেছিল আর কি ইন্ডিভিজুয়ালি। তো তখন কি হয়েছিল যে আমি প্রিভিয়াস ইয়ার গুলোকে খুব ভালো মতো করেছি। আর ওই এমসিকিউ এর সাথে সাথে আমার টাইমটা প্রচুর কেটেছে। তো ওই
এবার মানে তুমি এমসিকিউ এর স্যার কাজের একটা সুবিধা আছে, এমসিকিউ এর একটা সুবিধা বল। আর কি এরকম আছে যে এমসিকিউ এর একটা সুবিধা এরকম আছে স্যার যে মানে কন্টিনিউ প্রসেসে না থাকলেও হয়, মানে আপনি 1 ঘন্টা দিলেন আবার একটু ব্রেক আসছে, মানে ধরুন লাঞ্চে 1 ঘন্টা ট্রাই করে নিলাম, আবার সেকেন্ড হাফ অফিস করে নিয়ে আবার বাড়িতে এসে চট করে বসে গেলাম, এইভাবে মানে কাজের ফাঁকে 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 ফাঁকে। দিনে মোটামুটি কতটা সময় পেতে পড়ার জন্য সব কাজকর্ম সামলে? স্যার মানে এরকম মানে ফিক্সড কোনো টাইম ছিল না, ওই কখনো 2 ঘন্টা কখনো 3 ঘন্টা, আবার এখন এরকম হচ্ছে কোনোদিন হয়ও নি, আবার কোনো কোনো দিন ছুটির দিনগুলোতে 8-9 ঘন্টাও বসে পড়েছি। আচ্ছা। মানে এই সবকিছু সামলে পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা, এইখানে একটা বিভিন্ন জনের তো বিভিন্ন রকম মতামত থাকে যে কেউ থিওরি থেকে এমসিকিউ তে যায়, কেউ আ এমসিকিউ থেকে থিওরিতে যায়। মানে কারোর ইন্ডাকশন মেথড, কারোর ডিডাকশন মেথড। তো তুমি ওই এমসিকিউ থেকে থিওরি এই প্রসেসটা এপ্লাই করেছো, তাই তো পড়াশোনায়? আ স্যার ১ম এ না আমি একদম অনেস্টলি বলছি, আমি ওই লুসেন্টের একটা হলুদ বই যেটা আছে জিকে বইটা, ওই বইটা একবার ভালোমতো পড়েছিলাম। মানে হিস্ট্রি আর পলিটির পার্টটা। হুম, তারপরে আর ওই সময় আমার কাছে আনএকাডেমির একটা মেম্বারশিপ ছিল। মানে আনএকাডেমির মানে ইউপিএসসি সিভিল সার্ভিসের যে মেম্বারশিপটা ছিল। তো সেখান থেকে আমি ওই জিওগ্রাফি আর ইকোনমিটা একটু বেসিক আমার রেডি হয়েছিল। মৃণাল প্যাটেল স্যার ছিলেন। ইকোনমির আছেন। আর জিওগ্রাফিতে সুদর্শন গুর্জর স্যার করেছিলাম ওই। তো ওখান থেকে না স্যার মোটামুটি একটা বেসিক রেডি হয়ে গেছিল। তারপরে আমি মানে মেজরলি এমসিকিউ এর উপরে ডিপেন্ড করেছি। তারপরে আর সেভাবে থিওরি আমি কখনো পড়িনি। বা স্ট্যান্ডার্ড যে বই আচ্ছা, আমার বাড়িতে আমি খুব অবভিয়াসলি পেয়ে যাবো। মানে আমি এম লক্ষ্মীকান্ত স্যারের বই বা যত হিস্ট্রি যেমন জীবন মুখোপাধ্যায় স্যারের বই আছে, সবই আছে। কিন্তু আমার সেভাবে থরোলি ফলো করা হয়নি কোনো মানে থিওরি বই। আচ্ছা। এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করতে? আ স্যার ফার্স্ট এ তো ওই যেটা আছে মানে স্ক্যানার যেটা প্রিভিয়াস ইয়ার প্রিলিম এবং মেইনস এর, ওটা মানে মোটামুটি ২-৩ বার করতে হয়েছে। তারপরে ওই বেশ কটা মার্কেটে এভেইলেবল এমসিকিউ বই আছে। যেমন ওই যে ১১,০০০ এমসিকিউ আছে তরুণ গোয়েল স্যারের। তারপরে মার্কসম্যানের একটা বই আছে স্যার ২১,০০০ এমসিকিউ। ওটাতে না মানে যত স্টেট পিএসসি গুলো আছে রাজস্থান মানে আরএএস, এমপিপিএসসি, ইউপিপিসিএস, বিপিএসসি এগুলোর সব প্রিভিয়াস ইয়ার গুলো পাওয়া যেত। তো ওটা ওই বইটাকে মোটামুটি করেছিলাম। আর সিজিএল, এসএসসি সিজিএল এর যে প্রিভিয়াস ইয়ার যেটা মানে কিরণ বা পিনাকেল এর যে বইগুলো আছে, এই বেসিক্যালি এই ৩-৪ টে বই করেছি স্যার। ওই ১ বার ২ বার মেক্সিমাম। আচ্ছা। আ এর এর বাইরে আ অন্যান্য মানে ইউপিএসসির কোয়েশ্চেন সলভ করা, ইউপিএসসি প্রিলি কোয়েশ্চেন সলভ করা এই সমস্তগুলো করেছো? স্যার ইউপিএসসি র কোয়েশ্চেন আরকি নিয়ে বসলে ওই মানে হতো না খুব বেশি। মানে হয় মানে একদমই হচ্ছে না তা নয়। কিন্তু মানে ইউপিএসসি র প্যাটার্নটা না ডব্লিউবিসিএস এর প্যাটার্ন এর থেকে একটু তো আলাদা। মানে ওখানে এলিমিনেশন আছে, স্টেটমেন্ট দিয়ে দেবে 1, 2, 2, 3 এখন তো আরো চেঞ্জ করে দিয়েছে। আর ডব্লিউবিসিএস আপনার 1 ওয়ার্ড এ অ্যান্সার চলে আসে মোস্ট অফ দি অ্যান্সার্স। তো সেজন্য ইউপিএসসি টাকে অতটা হার্ডলি ফলো করিনি টু বি অনেস্ট। তার মানে এই যে আমাদের ডব্লিউবিসিএস এর যে কোর বইগুলো থাকে, সেই মাজিদ হোসেন থেকে শুরু করে লক্ষ্মীকান্ত থেকে এদিকে জীবন মুখোপাধ্যায় বা কৃষ্ণা রেড্ডি বা এটসেট্রা আরো যা, যা থাকে আরকি। তুমি সেইগুলো খুব একটা thoroughly করোনি। মানে আমার করা হয়ে ওঠেনি। একটু টাইমের অসুবিধার জন্যই। আচ্ছা, ওকে। তাহলে তুমি আমাকে একটুখানি এই জায়গাটা বলো যে সাবজেক্ট ওয়াইজ তুমি কিভাবে করেছো? মানে এটা তো হলো যে তুমি আ এমসিকিউ পড়েছো, বিভিন্ন বইপত্র থেকে এমসিকিউ পড়েছো। সাবজেক্ট ওয়াইজ কোনো না কোনো জায়গা থেকে তো নিশ্চয়ই পড়েছো। ধরো কোনো একটা এমসিকিউ করতে গিয়ে আটকে গেল। সেটা তো কোনো না কোনো জায়গা থেকে হুম, কভার করেছো। সেটা তুমি YouTube এও হতে পারে, সেটা কোনো চ্যানেলের সাবস্ক্রিপশন ও হতে পারে, মানে বা বইও হতে পারে। কোথা থেকে করেছো সেটা? হ্যাঁ। বই আমি খুব একটা রেফার করিনি। YouTube একটা ভালো মানে সোর্স ছিল আমার কাছে। আর নাহলে ওই কোয়েশ্চেনটার পার্টিকুলার অ্যান্সার তো সলিউশন এ দিয়েই দেয়। আচ্ছা, এইভাবেই এগিয়েছো মেইনলি। আ তাও আমি তুমি তুমি যতই এটা থেকে স্কিপ করতে চাইছো, আমি তোমাকে একটু সাবজেক্টটা আনতেই চাইছি। যারা যারা তোমার থেকে মানে জানতে চাইবে যে আমাকে কিছু একটা, ঠিক আছে আমি এমসিকিউ করব। তুমি বেশ কিছু বই সাজেস্ট করেছো, সেই বইগুলোও পড়বে। তার সাথে, সাথে মানে এমসিকিউর বইয়ের কথা বলছি, সেগুলো পড়বে, ঠিক আছে। তার সাথে, সাথে সে চাইছে যে আমি এই বইগুলো থেকে কনসেপ্ট ক্লিয়ার করব। আ তুমি কি সাজেস্ট করবে? সাবজেক্ট ওয়াইজ যদি চাই। হ্যাঁ, অবভিয়াসলি মানে ডেপথ এ গিয়ে পড়তে চাইলে তো খুবই ভালো। গো মানে গো উইথ দ্যাট। মানে তাহলে আমি আমার থেকে বেটার কোনো মানে এক্সপার্ট এর কাছে পাঠাবো। বা স্মার্ট অ্যান্সার। আচ্ছা, এমসিকিউর যে বইগুলো বললে, সেই বইগুলোর বাইরে কোনো ওয়েবসাইট, কোনো অ্যাপ, কোনো জায়গা থেকে এমসিকিউ করেছো? এগুলোই না, মেইনলি। অনেস্টলি এগুলোই মেইনলি। এবার এটার মধ্যেও না স্যার মানে খুব শর্টকাট একটা প্রসেস আছে। মানে প্রসেস ছিল বা আমি ফলো করেছি। আমি বেসিক্যালি হিস্ট্রি, জিওগ্রাফি আর ইকোনমি পলিটিটাই করেছি। এবার
ইভেন সায়েন্সও করিনি। সায়েন্সে আমার পেপারগুলোতে না মার্কসও খুব একটা ভালো ওঠেনি। ম্যাথের যদি কথা বলি, ম্যাথ আমি ফার্স্টে এইচএস এর পরে আর ম্যাথ মানে ইঞ্জিনিয়ারিং এ তো ম্যাথ করেছি। কম্পিটিটিভ এক্সামের ম্যাথ বলতে প্রিলিম গুলোতে ম্যাথ এক্সাম দিয়েছি বা এই যে ক্লার্কশিপ হয়েছে বা মিসলেনিয়াস হয়েছে একমাত্র পরীক্ষার দিনই ম্যাথ করেছি। ডব্লিউবিসিএস ২০২২ এর মেইনসে ম্যাথ পেপার দিলাম। তারপরে আবার এই ২৩ এর মেইনসেই ম্যাথ পেপার দিয়েছি। মাঝখানে আর অঙ্ক করাও হয়নি। মানে অঙ্কটাতে আমার একটা মানে এক্সপেকটেশন ছিল বা ওভার কনফিডেন্স ও হতে পারে যে আমি ম্যাথটা বের করে দিতে পারবো। এটুকুই। আর বাংলা ইংলিশ তো আপনি জানেনই স্যার। আর কি বলবো? ম্যাথের ক্ষেত্রে তুমি বলছো যে এটা তো ভয়ঙ্কর কথা। না আমি সত্যি কথা বলছি। আমি একটাও মিথ্যা কথা বলছি না। না, তুমি মিথ্যে কথা বলছো না আমি জানি। আমি বলছি ভয়ঙ্কর কথা, মানে লোকজন রীতিমতো ঠিক আছে। ওকে। আহ হতেই পারে, দেখো যার যেরকম স্ট্র্যাটেজি, এক একজনের এক এক রকমের স্ট্র্যাটেজি প্ল্যানিং সেগুলো থাকে, কারোর সাথে কারোরটা মিলবে না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, তোমার এমসিকিউ পেপারগুলোতে মোটামুটি মার্কস কত ছিল? জানি প্রশ্নটা খুব খারাপ, আহ তাও করছি। না, না অবভিয়াসলি স্যার এটা মানে আমিও তো জোগাড় কালেক্ট করতাম। মানে ২০২০ তে যখন মার্কস বেরিয়েছে মানে রেজাল্ট বেরিয়েছে, ২০২১ এ যখন রেজাল্ট বেরিয়েছে আমিও করেছি সবারটা কালেক্ট। স্যার তোমাকে এই ২০২৩ প্রশ্নটা এ যদি আমি আমার জিজ্ঞেস মার্ক নাও করতাম, কমেন্টে বহুজন হুম, এই প্রশ্নটা এসে করতো। আসবে এটা আসবে, এটা আসবে। তো স্যার ২০২৩ এ আর স্যার ভালো হয়েছে আপনি ১ম দিকে করেছেন। তাহলে কি হয় না মানে এটা স্কিপ করতে কাটতে টাইম কম লাগবে আরকি। পেয়ে যাবে তাড়াতাড়ি তারপরে বেরিয়ে যাবে। ভালোই হবে। ওদের টাইম লস কম হবে। তো স্যার বেসিক্যালি আমার হিস্ট্রি জিওগ্রাফি পেপারটা তো ইজি আছে। তো মানে এবার মানে ২২ এও ইজি এসেছিল, ২৩ এও ইজি এসেছিল। তো ওটাতে ওই 170 টু 175 এরকম মার্কস ছিল। আর সায়েন্স পেপারটাতে আমার দুবারই নাম্বার বাজে ছিল। মানে ওই 85, 80 এরকম মার্কস ছিল। আগেরবার বোধহয় 85 ছিল মানে ২০২২ এ। ২০২৩ এরটাতে 81, 80, 81 এরকম মার্কস ছিল। আর ইকোনমি পলিটি পেপারটাতে স্যার এবার মার্কস ভালো ছিল। মানে ভালো বলতে কি 161 টু 165 এরকম। আর ম্যাথ পেপারে ওই 150 মানে সব দিয়ে 550 অ্যারাউন্ড ছিল। আমি একবারই চেক করেছিলাম 550 অ্যারাউন্ড ছিল। আচ্ছা, তোমার তো অপশনাল ছিল ভূগোল। হ্যাঁ স্যার আচ্ছা, ভূগোলের ক্ষেত্রে যাদের ধরো ভূগোল রয়েছে, এখন তো খুব বেশি পাওয়া যায় না। আহ তাদের জন্য তুমি একটু কিছু গাইডেন্স দাও। মানে আমার তো বিশেষ কিছু জানা নেই যে খুব গুছিয়ে প্রশ্নটা করবো এই সাবজেক্ট নিয়ে। তুমি তোমার মতো করে একটু বলে দাও। স্যার ভূগোলের ব্যাপারটা মানে আমি তাহলে অপশনাল সিলেক্ট করা থেকে আসি। বেসিক্যালি আমি যেহেতু অনেক লেট স্টার্ট করেছিলাম। তো আমার ফার্স্ট টার্গেট এটা ছিল যে আমি একটা কম্পালসরি পেপারের মধ্যে কোনো একটা অপশনাল নিই। তো এবার হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি এবার যেহেতু 11-12 এ আ মানে সায়েন্স ছিল তো ইকোনমি, পলিটি আগে থেকে কখনো পড়া ছিল না। তো ওই হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে চুজ করতে গিয়ে আমার প্রেফারেন্সটা জিওগ্রাফিতে ছিল। যে মানে একটু স্কোরিং লেগেছে বেশি মানে আমার লেগেছে আরকি যে একটু ম্যাপ-ট্যাপ দিয়ে দেওয়া যাবে, পাই চার্ট, ডায়াগ্রাম যা আছে। তো সেইজন্য স্যার জিওগ্রাফি নিয়ে ফার্দার প্রসিড। এবার আ উম স্যার ইনিশিয়ালি আমি ওই ইউপিএসসির জন্য একজন স্যার ছিলেন। দিল্লি থেকে আমি একটু কনট্যাক্ট করেছিলাম উনার সাথে। উনার নাম ছিল অজয় রাজ সিং স্যার। তো উনার থেকে আরকি জিওগ্রাফিটা ওই কোর্সটা কমপ্লিট করি। আর তারপরে স্যার ওই এবার আমাদের জিওগ্রাফির ৪০০ নাম্বারের মধ্যে ১০০ নাম্বার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আছে। সেটা ইউপিএসসি জিওগ্রাফি থেকে সম্পূর্ণ আলাদা। তো ওই জায়গাটা স্যার আমি বেশ কয়েকটা জায়গাতে ওয়েস্ট বেঙ্গলে মানে এসে করেছি। তো অরিজিৎ স্যার নামের একজন আছেন জিওগ্রাফিতে। উনি আরকি শেষের দিকে মানে আমি অনেক পরে উনার সাথে যোগাযোগ হয়েছিল। তো উনি শেষের দিকে মক টেস্ট নিয়ে দিতেন। খাতার কপি চেক করে দিতেন বা যেগুলো খামতি ছিল উনি করে দিয়েছিলেন। এবার এখানেও স্যার একটা বড় ব্যাপার কি যে আমি জিওগ্রাফি সেরকম খুব বেশি স্ট্যান্ডার্ড বই পড়িনি। ওই মানে আমি এখানে বইয়ের নাম বলে দিতে পারবো। কিন্তু I mainly relied on the class lectures বা ক্লাস নোটস। বলে দাও নামগুলো। ওই ক্লাসের নোট আমি যে বললাম ওই দিল্লি থেকে এই পড়েছিলাম না জিওগ্রাফি নাম শুনতে চায় মানুষ। নাম শুনতে চায়, আমি আচ্ছা সেই জন্যই জিজ্ঞেস করছি। ওই মানে ওই জিওগ্রাফিয়া ইনস্টিটিউটটার নাম ছিল অজয় রাজ সিং স্যার ছিলেন। তো ওনার কাছেই পড়েছিলাম। তো উনি মেটেরিয়াল প্রোভাইডই করে দেন। তো সেটাই বেসিক্যালি স্যার ওই মার্জিন টিউশন মানে যেকোনো একটা বই তুলে নিলে হয়ে যায় পেপার 2 র জন্য। আর পেপার 1 এর জন্য স্যার মানে ওই ফিজিক্যাল জিওগ্রাফি যেটা আছে সেটা সবিন্দর সিং সবাই ফলো করতে বলে। আর ওটাই ফলো করা হয় সবিন্দর সিং স্যারের বই। আর পেপার 1 এর যে পার্ট বি টা আছে সেটার জন্য অনেক বই আছে স্যার রূপা পাবলিশার্স অ্যান্ড অল। কিন্তু মানে আমি পার্টিকুলারলি ওই বেসিক নোটস ফলো করেছিলাম। মানে স্যার যেটা দিয়েছিলেন। আর তার সাথে না স্যার ওই মানে একদম আমাদের ডিটেইল তো অপশনালি সিলেবাসটা দিয়ে দেয়। তো আমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো দেখে এটা লেগেছিল যে মানে ইউপিএসসি থেকে কোয়েশ্চেন অনেকটা ইজি আসছে ডব্লিউবিসিএস এ অপশনাল এট লিস্ট। তো মানে প্রত্যেকটা টপিক তুলে আমি যদি মোটামুটি ১ পেজ ২ পেজ করে লেখার মতো একটা বানিয়ে নিতে পারি আর সেটা যদি আমার এক্সামের দিন মাথায় থাকে দ্যাটস সাফিসিয়েন্ট।
আর কিছু কারেন্টের সাথে মেলাতে হয়। এবার কারেন্ট টপিক গুলো যেকোনোখান থেকে স্টাডি আইকিউ থেকে বা যেকোনো চ্যানেল থেকে পেয়ে যাওয়া যায়। তো আচ্ছা। আচ্ছা, একটু কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা বলো। তুমি কারেন্ট টপিকস এর কথা যেহেতু বললে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে যে কোথা থেকে করব, কতদিনের করব? বিশেষ করে সামনে যেহেতু প্রিলি আসছে, সেইজন্য মানুষজনের আরো বেশি প্রশ্ন থাকবে যে কতদিনের করব এবং কোথা থেকে করব? সোর্সটা এবং কতটা ডিউরেশন মেইনলি। যদিও আজকাল পিএসসির ক্ষেত্রে বলা যায় না কতটা ডিউরেশন এর, তবুও। এক্সাক্টলি স্যার, এক্সাক্টলি। স্যার অ্যাকচুয়ালি মানে ওটা কোয়েশ্চেন সেট কখন হচ্ছে তার উপরে। যেমন ২০২২ এর কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ২২ এর যে মেইনস আমরা যখন দিলাম ২০২৩ এ মেইনস দিয়েছি। ওই সেপ্টেম্বরের ২৯-৩০ আর অক্টোবরের ১ আর ৩। তো আমার ওখানে মনে আছে বোধহয় ২০২০ এইচডিআই ইন্ডেক্স জিজ্ঞেস করেছিল। এরকম একটা কোয়েশ্চেন আছে ২০২২ এর মেইনস এর গল্প। ২০২৩ এ এরকম আছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা মানে টু মাচ ডাইসি। তাও মানে ওই ওল্ড অ্যাফেয়ার্স গুলো ইউটিউবে তো অ্যাকচুয়ালি। হ্যাঁ। তাও তো ইউটিউবে হাজারো চ্যানেল আছে। আমি অ্যাকচুয়ালি ওই মানে ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সার্চ করতাম। তো অনেকগুলো আছে স্যার, পারচম ক্লাসেস আছে, দেবাশিস অবস্থি স্যারের ক্লাস আছে। সব ফ্রিতে একদম। তো ওই একটু লিখে নিলে আর কি, মানে যদি ওই লেকচার গুলো লিখে মানে শুনে লিখে নিলে টাইমটা একটু লাগে ঠিকই। মানে ধরুন মানে ১ ঘন্টা লেকচার হয়তো ২ ঘন্টা লেগে যাবে লিখতে। কিন্তু লিখে নিলে না মানে মাথায় তখনই চলে আসে মোটামুটি। মানে তো কনসোলিডেটেড যেগুলো পাওয়া যায় ইউটিউবে, তুমি সেখান থেকেই করতে। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। ডেইলি বেসিসে কিছু সেভাবে নয়। না, না, না। স্যার টাইম হতো না। স্যার অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে মানে আমি জলপাইগুড়িতে থাকতাম। আর আমার অফিস হচ্ছে নিউ জলপাইগুড়ি। মোটামুটি 40 কিলোমিটারস অ্যারাউন্ড। আর আমার আমার এই জবটাও 24/7 জব। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি আমার যে মানে অফিস কলিগস যারা আছেন বা আমার যে সুপিরিয়র অফিসাররা আছেন, তাদের থেকে হেল্প পেয়েছি, অনেকটাই হেল্প পেয়েছি। কিন্তু স্টিল স্যার মানে এই আপ অ্যান্ড ডাউন করেই তো ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা বেরিয়ে যেত। তার সাথে একটা ফ্যাটিগ তো আছেই, জার্নি ফ্যাটিগ। তো তারপরে আর মানে ডেইলি কাজ পসিবল ছিল না। তো ওইজন্য যে স্ট্রং জায়গাগুলো ছিল ম্যাথ বা রিজনিং, এগুলোতে আর মানে দেওয়ার টাইমই পাইনি। টু বি অনেস্ট। আচ্ছা। না মানে আমি এইজন্যই জানতে চাইছিলাম যে এরকম অনেকেরই আছে যারা অনেকটা জার্নি করে হয়তো কাজকর্ম করছে বা অফিসে ভীষণ রকমের চাপের মধ্যে রয়েছে। আহ দিন শেষে অফিস থেকে এসে মনে হতো না যে ছেড়ে দিই, আর ভাল লাগছে না? হ্যাঁ, মানে হয়নি এরকম না স্যার। লেগেছে ওই আরকি, মানে আরেকটু পড়ে নিই, আরেকটু পড়ে নিই। আর WBCS মানে আমি মানে অন্যভাবে বলছি না। আমার এটা লেগেছে যে WBCS ডুয়েবল। মানে ইউপিএসসি যখন অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমি ইউপিএসসির কথা ভেবেই শুরু করেছিলাম। তো আমার ইভেন ভিশন আইএএস এর একটা কোচিং নেওয়াও আছে স্যার, 1.3 লাখ টাকা দিয়ে আমি কিনেছিলাম। আর এই যে অপশনালটার কথা বললাম, সেই অপশনাল ক্লাসটা মানে কোর্সটা আমি মানে ওই অজয় রাজ সিং স্যারের। তো এটার আমার ফিস পড়েছিল 45,000। তো ইনিশিয়ালি চাকরি পাওয়ার পরে আমাদের যে কলিগরা আছে তারা সবাই বাইক কিনতো বা বিভিন্ন রকমের ট্যুরে যেত। তো আমি ওগুলো দিয়ে এটা করেছিলাম। তো তখন আমি ভিশনের ক্লাসগুলো দেখে বা ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার দেখে না আমার এটা লেগেছিল স্যার যে মানে ইউপিএসসিটা একটু টাফ কিন্তু ডব্লিউবিসিএস টা মেবি করা পসিবল। তো বাহ! আহ রান্না-বান্না কি নিজেই করতে অফিস থেকে ফিরে? আ না আমি মানে তুমি বাড়িতে তো বাড়ি থাকতাম। থেকেই মানে যাতায়াত করতে। বাড়ি হ্যাঁ, থেকে হ্যাঁ, আমি যাতায়াত করতে। নিউ জলপাইগুড়িতে এটা আসার পরে ২০২২ থেকে বাড়িতে থাকতাম। এটা একটা সুবিধা। যারা নিজেরা মানে একা থেকে চাকরি-বাকরি করছে, তাদের জন্য এটা আরো বেশি সমস্যার। স্যার না যাই হোক। অ্যাকচুয়ালি এখানে আমার একটা ব্যাপার আছে। ওটা না মানে আমার চাকরিটা মানে আমি এনজিপি তে পোস্টিং ছিলাম। কিন্তু আমার যে একদম মানে বস মানে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার বলা হয়। উনার পোস্টিং মানে উনি বসেন আরকি মালিগাঁও, কামাখ্যা, গুয়াহাটি যেটা আরকি। তো ওই স্যার এরকম আমার প্রত্যেক প্রায় প্রতি 2 উইকে আমাকে এট লিস্ট ২ দিনের জন্য করে হলেও গুয়াহাটি আপ ডাউন করতেই হতো। তো ওই মানে অনেক রাত আমার ট্রেনে কেটেছে। মানে যে রাতগুলো ট্রেনে কেটেছে বা যাতায়াতের যে সময়টা, ট্রেনে বসে পড়াশোনা করতে? না, 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 না। আরে বাবা না, না। আচ্ছা, যাই হোক। তুমি তো এমসিকিউ মার্কস গুলো বললে না, আমার শর্ট টাইম মেমোরি মানে শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে। আ বললে তো সবগুলো? বলবো হ্যাঁ, বলবো আবার? বলেছ তো? হ্যাঁ, না বলেছ। হ্যাঁ, ওকে। বলেছি। ঠিক আছে। আচ্ছা, প্রিলিমস, মেইনস ইন্টিগ্রেটেড পড়াশোনা করতে তো? স্যার হ্যাঁ, এখানে ব্যাপারটা তো ওটাই যে মানে যেহেতু এমসিকিউই তো স্যার আমি বেসিক্যালি মানে এন্টায়ার এই প্রিপারেশন ২০২১, ২২, ২৩ বা ২৪ অব্দি আমি ওই ৪ টা সাবজেক্টই পড়েছি। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি। আর অঙ্ক কখনো করা হয়নি। সায়েন্সটা এরকম ছিল যে হয়ে যাবে। আর বাংলা, ইংলিশ তো মানে আপনাকে একদম সত্যি কথা বলছি। আমাদের এই ২০২২ এর মেইনসটা তো ছিল যেটা বললাম সেপ্টেম্বরের ২৯, ৩০, অক্টোবরের ১ আর ৩। স্যার মোস্ট প্রবাবলি আমি
2022-এর 17ই সেপ্টেম্বর আপনাকে মেসেজ করেছিলাম প্রথম। 2022-এর মেইনসের আগে 2023-এর 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা ছিল ওই টাইমে। স্যার সেটা আমার এইচএস এর পরে ফার্স্ট বাংলা ইংলিশ নিয়ে বসা। এইচএস 2014-তে। এতটা গ্যাপে? হ্যাঁ, মাঝখানে দিয়েছিলাম ক্লার্কশিপ মেইনস দিয়েছিলাম। ওই আগের ক্লার্কশিপটা 2019-এরটা আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দিয়েছিলাম। কিন্তু ওটার কোনো মানে আলাদা করে প্রিপারেশন করা হয়নি। আপনি আমার লেখা দেখে বুঝেছিলেন স্যার প্রথম দিকে ভালো ছিল না লেখা একদমই। সেই যে 4টা মক টেস্ট হয়েছিল, আপনার 3টে ইংলিশ আর 1টা বাংলা 2022-এর মেইনসের আগে। তো এই আমার মনে আছে স্যার যে আমি যখন আপনাকে লিখে পাঠিয়েছিলাম, আপনার ১ম ইংলিশটায় আপনি আমাকে মার্কস দিয়েছিলেন 123, তারপরটা এসেছিল 125, তারপরটা 127 আর বাংলাটা এসেছিল 129। তো ১ম যেদিন 123টা আমি যখন খুলবো তখন আমার হাত কাঁপছে আরকি। আমি ভাবছি যে মানে এরকম যে আমি আপনার কাছে এরকম একটা পরিচয় দিলাম যে আমি কিছুই লিখতে পারি না, হয়তো ৬০-৬৫ পেয়ে যাবো ২০০ তে। তারপরে খুলে দেখছি আমি 123, আমি মানে নাচতে, নাচতে বেরিয়ে গেছিলাম। এই আরকি মানে এটা একদম অনেস্ট রিঅ্যাকশন স্যার। আর আপনি মার্কসগুলো কি এরকম মনে ছিল? বলেছিলেন। হ্যাঁ, আমার মার্কস হ্যাঁ, মনে বলো। আছে। আর আর আমার এরকম মনে আছে যে আপনি এরকম বলেছিলেন পরীক্ষার আগে যে, "আমি যা দিচ্ছি মার্কস তার থেকে তুমি বেশি পেতে পারো, কম পাবে না।" তো এটা একটা বিশাল বেশি বড় পেয়েছো? তুমি স্যার আমি বেশি তো জানি পেয়েছো না কি মানে মনে হয়? আমি জানি না স্যার। ২২ এর রেজাল্টের মানে ইন্ডিভিজুয়াল স্কোর তো এখনো দেয়নি স্যার। আচ্ছা। যাই হোক, মানে আমাকে একটু স্মৃতিশক্তি ধার দিও। সেই কবেকার কথা, ২০২৩? ২০২৩ এর ওই 17ই সেপ্টেম্বরের আশেপাশে। ২০২৩? আচ্ছা, ওকে, বুঝলাম। আচ্ছা, বাংলা ইংলিশের মানে তুমি প্রিপারেশন তো তাহলে আলাদা করে কিছু করতে না? ওই আপনারটা স্যার ২২ এর আগে তো তাও ৪টা মক দিয়েছিলাম আপনার কাছে। ২৩ এর আগে তো আপনি ব্যাস একটাই মক মানে আপনি বলেছিলেন যে তুমি লিখে পাঠাও। আর একটা আপনি ফরমাল মক নিয়েছিলেন স্যার মোস্ট প্রবাবলি। তো হুম, আচ্ছা। তাহলে বাংলা ইংলিশের জন্য আলাদা করে মানে রেগুলার বেসিস এ খবরের কাগজ পড়া-টড়া এগুলো করতে কি? না, সেটা হতো না? হুম, হুম, হয়নি। হতো না। ওকে, মানে বাংলা ইংলিশের প্রিপারেশনটা তাহলে কি হতো? কিছু প্রিপারেশন হতো বাংলা নাকি ইংলিশে কোনো একবারে প্রিপারেশন পরীক্ষায়? হয়নি। না, না একবার ওই পরীক্ষার হলে। মানে হুম, বেসিক্যালি আমাদের এই ২৩ এর মেইনসটা আমার মনে আছে। ২৩ এর মেইনসটা ১৬ই অগাস্ট থেকে শুরু হয়েছিল। ১৬, ১৭, ১৮ আর ২০। তো আমি খুব সম্ভবত অগাস্টের ওই মানে ৮-৯ তারিখ থেকে আমি বাংলাটা দেখেছিলাম। মানে বাংলা বেসিক্যালি বাংলা দেখিনি, ইংলিশটা দেখেছিলাম। কারণ ইংলিশে স্যার মানে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো হতো। মানে ওই প্লুরাল ফর্মটা দিয়ে তারপরে হ্যাজ, হ্যাভ, এম, ইজ, আর ওই জায়গাগুলো। যেমন আপনি আমাকে দেখে পাঠিয়েছিলেন স্যার আমার ২২ এরটা মনে আছে। তো তারপরে আমি YouTube এ ওই যে এসএসসি সিজিএল এর একজন আছেন না স্যার রানী ম্যাম আছেন। তা উনার পুরো একটা গ্রামাটিক্যাল রুল এক সন্ধ্যায় কমপ্লিট করে দিয়েছিলাম। যে এই গ্রামাটিক্যাল মিস্টেক তো করা যাবে না। তো তারপরে এই ওকে। আচ্ছা, এইখানে তোমার মতো তো মানে সেদিকে ধরতক্তা মারপেট তো অনেকেই আছে বাংলা ইংরেজি নিয়ে। তো তাদের জন্য তুমি একটুখানি সাজেশন দাও যে ধরো সারা বছর কিছু বাংলা ইংরেজি পড়াশোনা হলো না। যদিও সেটা সবার জন্য করা উচিত নয়। তো সারা বছর ধরো বাংলা ইংলিশের কিছু পড়াশোনা হলো না। শেষের দিকে গিয়ে কি করতে হবে? হাতে খুব বেশি আ সময় নেই। বাংলা ইংলিশটা মোটামুটি তৈরি করে নিতে হবে পরীক্ষার জন্য। সেক্ষেত্রে হুম। কি করা যেতে পারে? স্যার আমি ফার্স্ট এ তো বলব যে আপনার চ্যানেলে আপনি যে সাজেশন গুলো দেন সেটা একটু দেখতে। কারণ আমার মনে আছে ২২ এর মেইনস আপনার হুবহু সাজেশন কমন পেয়েছিলাম। ওই যে বার্ধক্য মানে বার্ধক্য লোক মানে বয়স্ক লোকদের উপরে যে মানে যে মকের বুলিং কোয়েশ্চেন ছিল। হচ্ছে মকের কোয়েশ্চেন ছিল। তারপরে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ডাইরেক্ট কমন পাওয়া গেছিল ২২ এরটা। আরো একটা কোয়েশ্চেন ছিল যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই ব্যাপারগুলো তো আপনার মানে একটা সাজেশন আপনার সাজেশনটা খুব কাজে লাগে। মানে এটা আমি আপনার জন্য বলছি না, এটা আমি যে কাউকে যেকোনো সময় বলব। ইভেন যতজন আমাকে জিজ্ঞেস করেছে ইন দ্য মিন টাইম বা আগেও, তো আমি আপনার চ্যানেলের নাম বারবার করে বলতাম যে 'এক কাপ ইংলিশ' এই চ্যানেলটাকে একটু ফলো করে যেও। উম আর তাছাড়া স্যার বেসিক যেগুলো আছে মানে হ্যান্ড রাইটিং টা যতটা সুন্দর হয়েছে, ওয়ার্ড লিমিট মেইনটেইন করা, ২-৪ টা পারলে কোটেশন ঢুকানো। যেমন ২০২২ এর আমি কোন কোটেশন দেইনি। কিন্তু ২৩ এ আমি কোটেশন দিয়েছিলাম। আমার মনে ছিল ওই একটা কোটেশন যেমন আমাদের এখানে ছিল স্যার একটা ওই যে উগ্র প্রাদেশিকতার কোয়েশ্চেনটা এসেছিল বাংলায়। তো সেখানে আমি একটা কোটেশন ছিল। এটা আমি ক্লাস ২০০০ মানে ক্লাস 8 কি 9 এ মাধ্যমিকের সময় রেডি করেছিলাম। যে ওটাতে ছিল বৈচিত্র্যের মধ্যে ভারত এক। তো ওখানে আমাদের একটা কোটেশন মুখস্থ ছিল যে, "হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমনীয় দেহ তারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে।" তো এই কোটেশনটা লিখেছিলাম যেমন আমার মনে আছে এখনো। তো এই টাইপের কিছু কোটেশন পারলে এড করো। এই তো। ওকে, মানে এটা আগে থেকে কিছু রেডি করার প্রয়োজন? হঠাৎ করে তো এভাবে মাথায় আসবে না মানুষের।
উম হ্যাঁ, মানে একটু কোটেশনটা রেডি করে যেতে পারলে আমার মনে হয় একটু বেটার। মানে যেমন স্যার মানে আপনি যেটা বলেন যে কথা নেই বার্তা নেই হঠাৎ করে একটা কোটেশন দিয়ে তারপরে শুরু করে দিলাম, সেরকম নয়। কিন্তু যদি মানে প্রসেসেস মানে টপিকের সাথে ইন্টিগ্রেটেড কোটেশন পাওয়া যায়, কিছু বেসিক কোটেশন বোঝা যায় স্যার কোন টপিক আসতে পারে না আসতে পারে। ডাইলিউট তো সে ডাইলিউট করা আর কি, অ্যাকর্ডিংলি লেখার মধ্যে পরিষ্কারভাবে ডাইলিউট হ্যাঁ, করা। হ্যাঁ। ওইভাবে ডাইলিউট করে নেওয়া। মানে আমি হুম, কোটেশনটাতেই সবকিছু বলছি না। মানে এটাও একটা দেওয়া যেতে পারে। আর ওয়ার্ড লিমিট মেইনটেইন করা, স্পেলিং মিস্টেক না হোক, খাতা একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এটা তো আছেই। ওকে। আচ্ছা, অপশনাল এর কথা আমরা বললাম, বাংলা ইংরেজির আলোচনা হলো, এমসিকিউর আলোচনা হলো। এবার একটু পিটিতে যাই। তোমার তো ২০২২ এর ২২ এ অনেক আশা ছিল কিন্তু ২২ এ হয়নি আল্টিমেটলি। গ্রুপ এ তে গল্পেও পেয়েও। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার যে গ্রুপ সি তেও হয়নি। হুম। হ্যাঁ, এমসিকিউ মার্কসটা ভালো ছিল না আসলে। আচ্ছা, আচ্ছা, ২২ এ এমসিকিউ টা ভালো ছিল না। ওকে। এমসিকিউ মানে ২২ ভালো এ ছিল তাহলে না বলতে স্যার ২২ এমসিকিউতে ৫১১ ছিল। এবার স্যার ২০২২ এর কোশ্চেনের রেসপেক্টে আমার লেগেছিল কোথাও যে ৫১১ হয়তো মানে কম্পিটিটিভ স্কোর। তুলনামূলকভাবে ২০২৩ এ স্যার মানে এমসিকিউ স্কোর অত ভালো ছিল না, 550 অ্যারাউন্ড ছিল। কিন্তু এখানে আমি বোথ কল পেয়ে গেছি। আমি জানি না স্যার কিভাবে হয়েছে। ২২ এ বোধহয় শুধু গ্রুপ এ হয়েছিল। মানে হ্যাঁ, গ্রুপ এ ২২ এ শুধু ফিজিক্যাল গ্রুপে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মানে এ, সি, ডি এর জন্য আরকি। হ্যাঁ। আ ওকে। ওখানে ওখানে কি মনে হয় কোথায় খামতি ছিল? ২০২২ এ উম এমসিকিউ তে বললে কম ছিল বলছো। কম ছিল হ্যাঁ, যদিও ওটা কম মার্কস নয়। ২২ এর রেসপেক্টে মোটেই কম মার্কস নয়। ওটাই স্যার বাংলা ইংলিশে হয়তো কম নাম্বার এসেছে। অবভিয়াসলি কম নাম্বার এসেছে বা অপশনাল এ কম নাম্বার। এখানে আমি একটা গল্প বলি। ২০২২ এ যখন আমি অপশনাল দিতে যাব, তো আমি ফার্স্ট টাইম জিওগ্রাফি পড়ছি। তো এবার স্যার কি হয়েছে আমি একদম ওপেনলি গল্পটা বলছি আপনাকে। আ আমি আগের রাত তো ঘুম হয়নি কিছু। এবার পরীক্ষা দিতে বসেছি তো মানে বসবো পেপার 1 শুরু হবে। তো আমি ভাবছি আমি কেন আসলাম অপশনাল দিতে? আমি তো কিছুই পারব না। তো আমার পাশে একটা ছেলে বসেছিল ও ধূপগুড়ি থেকে এসেছিল। কিছু একটা বর্মন টাইটেল ছিল। তো আমি ওকে বলেছি যে, আ "ভাই তোমার কি মানে জিওগ্রাফি নিয়েই পড়া?" তো বলছে, "হ্যাঁ, আমার মানে ব্যাচেলর অফ আর্টস জিওগ্রাফিতে।" আমি বলেছি যে, "যদি কিছু না পারি একটু বলে দিও, আমি তো কিছুই পারব না।" তো ও ঠিক আছে। এবার তারপরে না স্যার সেই যে শুরু হলো মানে কোয়েশ্চেন পেলাম। কোয়েশ্চেন পেয়ে না লিখতে যখন বসলাম তখন লেখা হয়ে গেল। সেই ভালোই ডায়াগ্রাম-টায়াগ্রাম চলে আসলো। হয়ে গেল। মানে আমি ভাবিনি অতটা ভালো হয়ে যাবে। সেম তো ওই ২২ এর ওখান থেকে তবে হতে পারে যে ২২ এ ১ম বার দেওয়ার জন্য আর মানে অপশনাল পেপার কমপ্লিট করার একটা বড় মানে চ্যালেঞ্জ থাকে। মানে অনেকেই থাকে এরকম যে যাদের খুব ভালো প্রিপারেশন কিন্তু কমপ্লিট করে আসতে পারে না। যেমন আমার ২০২৩ এর পেপার 1 টা মানে অপশনাল জিওগ্রাফি পেপার 1 টা আমি লাস্টের কোয়েশ্চেনটা একদম অল্প মানে লাস্ট ১ মিনিটে মনে হয় একটা ২০ নম্বরের প্রশ্ন যতটুকু হয় লিখে দিয়েছি। তো আ কিন্তু পেপার 2 টা খুব ভালো হয়েছিল। পেপার 2 তে স্যার যেমন একটা কোয়েশ্চেন এসেছিল যে মানে কোল ইন্ডাস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন এসেছিল 5+5+5 এভাবে টোটাল 5 ইনটু 6। তো আমার মনে আছে আমি প্রত্যেকটা স্টেটের ডায়াগ্রাম এঁকে করেছিলাম। যে ছত্তিশগড়ের ডায়াগ্রাম এটা, ঝাড়খন্ডের ডায়াগ্রাম এটা, এই এরিয়াতে পাওয়া যায়। মানে অপশনাল এর প্রিপারেশনটা ছিল। কারণ পেপার 1 দিয়ে ২০২৩ এ আমার মনে হচ্ছিল যে আমি বেরিয়ে চলে যাই। পেপার 2 দিয়ে লাভ নেই। কিন্তু পেপার 2 টা দিয়ে আমি এটুকু সিউর যে আমার পেপার 2 তে ভালো মার্কস আসবে। মানে ভালো মার্কস আসবে মানে ২০০ তে মানে ভালো মার্কসই আছে। এই আরকি। আচ্ছা, অপশনাল অপশনাল চুজ করার ক্ষেত্রে তোমার তো ভূগোলের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। মানে হুম, ক্লাস 10 এর পরে তো ভূগোল নিয়ে আর কোনো চর্চাই হয়নি। এই ভূগোল না। বেছে নেওয়ার পিছনে এবং এটা তো খুব যে পপুলার কিছু অপশনাল সেটাও নয়। তাহলে এটা বেছে নেওয়ার ও পিছনে কারণটা কি ছিল? স্যার ওই যে কমন পেপার মানে কমন সাবজেক্ট কম্পালসরি সাবজেক্টের মধ্যে একটা। আর আচ্ছা, আচ্ছা, এট লিস্ট আচ্ছা। 10 অব্দি পড়েছি ওটা। এটা ছিল। আর হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে স্যার ডাইলেমাতে লেগেছিল যে জিওগ্রাফিটা বেটার এখন আমি একটু ছবি-টবি আঁকি তো ম্যাপটা বেরিয়ে যাবে এট লিস্ট। হুম। এই জায়গায় অন্য প্রশ্নে যাওয়ার আগে যেহেতু ছবি-টবি আঁকি কথাটা বললে, তো আমি একটুখানি জিজ্ঞাসা করি। তুমি তো ছবি আঁকার গুণটা আমার জানা আছে। আরো বোধহয় বেশ কিছু গুণ-টুন আছে। একটু বলো তো আমাকে যে কি, কি আছে একটু নিজে মুখেই বলো লজ্জা না পেয়ে। এবং তার সাথে, সাথে এগুলোকে কিভাবে করতে? মানে আ বেশিরভাগ জনকেই দেখেছি চাকরি-বাকরি পেয়ে যায় তারপরে যা হওয়ার হবে। তো চাকরি-বাকরি পাওয়ার পরে যেটা হয় আরকি চাকরিতে জয়েন করার পরে ঠিক আছে রিটায়ারমেন্ট এর পরেই হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তো তুমি এই যে প্রিপারেশন এর যে ফেজটা সেই প্রিপারেশন এর ফেজ এর মধ্যেও তোমার যে এই হবি গুলো যেগুলো ছিল সেগুলোকে আ একেবারে বাদ না রেখে সেগুলোকে কন্টিনিউ করেছো, নিশ্চয়ই করেছো। আমার আমার যেটা ধারণা, আমি না জানলেও আমার ধারণা। তো কিভাবে করেছো এবং নিজের গুণগুলোকে একটু নিজে মুখে বলো? আ স্যার বেসিক্যালি গুণ বলতে আর কি ওই এখানে অনেক মানে একটু টাইম লাগবে বলতে আমি অল্প করেই বলি তাহলে।
ওই ফ্র্যাঙ্কলি বলছি বেশি করে ক্লাস বলবো না, 9 এ কোনো যখন অসুবিধা পড়ি নেই। তখন বাংলা সিনেমায় দীপক অধিকারী, তো ওনার চ্যালেঞ্জ সিনেমাটা রিলিজ হলো কুশন্ত ক্লাস 9 এ। তখন দেখে না একদম মুগ্ধ হয়ে গেছিলাম। তারপরে একদিন ওনার মানে তখন এরকমই হাইটের উপর মানে হাইট বাড়বে 6 ফুট 3 ইঞ্চি হাইট লাগবে এরকম। বন্ধুরা তখন চলছে এরকম 6 ফুট 3 ইঞ্চি উনি লম্বা। তো সেখান থেকে তো উনার একটা সাক্ষাৎকার পড়লাম। তো পড়ে দেখলাম যে উনি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। কতটা ঠিক জানি আমি বুঝি। তো ব্যাস যেই না শোনা অমনি ক্লাস 9 এ দৌড় ক্যারাটে শিখতে। স্যার আপনি বিশ্বাস করবেন না ক্লাস 11-12 এ যেখানে আমার বন্ধুরা আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি সেখানে পাথফাইন্ডার এর ক্লাস বাদ দিয়ে তাইকোন্ডো ক্লাস করছি। তো মানে ক্যারাটে নয় টু বি প্রিসাইজ তাইকোন্ডো। তো অ্যাজ ইউজুয়াল তার রেজাল্ট আমি পেয়েছি আমার মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের র‍্যাংক আরো বেটার হতে পারতো। হয়তো আমি খুশি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু আমি হয়তো যাদবপুরে পড়তে পারতাম বা হয়তো কোনো আইআইটি হয়তো পেতে পারতাম। তো যাই হোক, তো সেইখান থেকেই আর কি মার্শাল আর্ট আর কি এই তো। উম এবার তারপরে ছবি এইচএস এর টাইমটা বাদ ছবি আঁকাটাও রেখেছিলাম। তো রয়েছে। তো ছবি আঁকার ব্যাপারটা এরকম যে মানে বাবা আর্টের টিচার, বাবার আর্টের স্কুল আছে। মানে বাবা অ্যাকচুয়ালি মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্টে ক্লারিক্যাল পোস্টে চাকরি করতেন। কিন্তু রোববার করে বাবার আর কি আর্টের স্কুল আছে। তো আমি আঁকা শিখিনি কোনোদিনও। কিন্তু ওই বাবার কাছ থেকে আঁকা দেখে, দেখে আমি যে কাউকে দেখে এঁকে দিতে পারি। বাহ! তোমার তো একটা পাঠানো ছবি যখন মনে আছে। ভীষণ হুম, সুন্দর ছিল। সেই কারণে আমার হঠাৎ করে মনে পড়ল। তুমি যেহেতু এটি মানে কিউটা পেলাম আরকি এই প্রশ্নটা করার জন্য। তার মানে তুমি ব্ল্যাক বেল্ট। হ্যাঁ, আমি তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট আর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ২ বার। একবার নর্থ বেঙ্গল চ্যাম্পিয়ন। স্টেটে যতবার ডাক পেয়েছি ২ বারই ডাক পেয়েছি বেসিক্যালি। তো বাড়ি থেকে মা যেতে দেয়নি। গ্রেট। বাড়ি থেকে যেতে দেয়নি কি পড়াশোনার জন্য না অন্য কোনো কারণে? না অ্যাকচুয়ালি ওই সময় না ওই যে মিড সেমিস্টার এক্সাম গুলো চলে মানে ওটার সাথে ডেট ২ বারই কোলাইড করে গেছিল। তো ওটাই আরকি বেসিক কারণ নাহলে চলে যেতাম। কোনো না কোনোভাবে চলে যেতাম। আচ্ছা, ঠিক আছে। এবার ফিরি হচ্ছে একটু পিটিতে। পিটির প্রিপারেশন কিভাবে নিয়েছো? একটু বলো। আ পার্সোনালিটি টেস্ট তো? আ আ স্যার পিটিতে তো অ্যাজ ইউজুয়াল ওই যেটা হয় উম মানে বিভিন্ন কোচিং ইনস্টিটিউট হয়েই যায়। কিছু, কিছু জায়গায় যেমন WBCS মেডিসি আছে, তারপরে আমাদের সপ্তর্ষি নাগ স্যারের অধ্যয়ন একাডেমি আছে। যেগুলো আছে স্যার এফটি প্লাস আছে, রাইস আছে। ভালো, ভালো সব প্রত্যেকটাই খুব রিনাউন্ড। জিডি সার্কেল স্টাডিজ আছে, এসআই ক্লাসেস আছে। যত আছে স্যার মানে মোটামুটি ওনারা হেল্প করেই দেন স্যার। মানে ফ্রি অফ কস্টেই বেশিরভাগ হেল্প করে দেন। এই তো ওখানে মোটামুটি দিয়া আর ওই বেসিক যেটা আছে যে নিজের এরিয়াটা ভালো মতো জানো, নিজের বায়োডাটাটাকে ভালোভাবে রেডি করো, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো। এই তো। এবার আগেরবার পিটিতে ৩ জন ছিলেন, এবার পিটিতে ৫ জন ছিলেন। এবারের পিটিটা মানে অনেক বেশি কর্ডিয়াল হয়েছিল। আগেরবারের পিটিতে বেশ কিছু প্রশ্ন বেশ পারিনি আমি একটু হ্যাঁ, পিটির এক্সপেরিয়েন্স এ আসছি। তার আগে একটু বিলকুল। জিজ্ঞাসা করে নিই যে তুমি আ মানে মক ইন্টারভিউ দিয়েছিলে সব জায়গাগুলোতে হ্যাঁ, যাতে করে তোমার কনফিডেন্সটা বুস্ট আপ হয়। ওকে, মানে মক স্যার। ইন্টারভিউ দেওয়াটা জরুরি। ওকে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। এবার তুমি একটু পিটির এক্সপেরিয়েন্স গুলো বলো আমাকে। মানে ২০২২ এবং স্যার ২৩ তুমি তো দুবারই অ্যাপিয়ার করেছো। আমি একটু বলো। আমি ২২ টা আগে বলি। ২২ এ ৩ জন ছিলেন আমার দিন। তো আমি ঢুকলাম। ঢোকার পরে ওই যা হলো তো ফার্স্ট কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল ওটাই যে, "তুমি কি করছো? ইন্ডিয়ান রেলওয়েজ তোমার সেলারি কত?" এবার আমি বলেছি সেলারি। তো তারপরে ওখানে ওটাই আসছে যে, "তুমি তো সিভিল সার্ভিসে আসলে তোমার সেলারি কমে যাবে।" তো যতটাই কনভিন্স করার চেষ্টা করি ওনারা কনভিন্স হন না। তো ওই একটু মানে হাসি ঠাট্টা। এবার ২২ এ না ম্যাডাম বেশ কোয়েশ্চেন গুলো করেছিলেন। মানে তীরের মতো কোয়েশ্চেন গুলো ছিল যে, মানে ওই গ্রাম সভা, গ্রাম সংসদের ডিফারেন্স কি? আ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মানে জব প্রোফাইল কি? আরো যে কোয়েশ্চেন গুলো হয়। তো ওই কোয়েশ্চেন গুলো গেল। পঞ্চায়েত সমিতির কাজ কি? মানে বিভিন্ন রকমের ডিউটিস এই টাইপের কোয়েশ্চেন গুলো ছিল। তো ২২ এ অতটা ভালো রেডি ছিলাম না। তো ওটা গেল ম্যাডামের কোয়েশ্চেন গুলো। তারপরে ম্যাম একটা কোয়েশ্চেন করেছিলেন যে, হোয়াট ইস রেপো রেট? আর মানে ইনফ্লেশন কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি? তো সেটা মানে এই রেপো রেটের কথা বলেছিলাম। রেপো রেট এক্সচেঞ্জ বা এসএলআর, সিআরআর এগুলো। তো সেখান থেকে ম্যাম আরকি কোয়েশ্চেন করেছিলেন যে, হোয়াট ইস রেপো রেট? তারপরে ম্যাডামের পাশে একজন বসেছিলেন একটু বয়স্ক করে। উনি যে কোয়েশ্চেন গুলো করেছিলেন রেল রিলেটেড যে ভারতে ১ম কবে রেল চালু হয়েছে? কোথা থেকে কোথায়? পশ্চিমবঙ্গে কবে হয়েছিল? কোথা থেকে কোথায়? তারপরে আমি যেহেতু নিউ জলপাইগুড়িতে ছিলাম তো এনজেপিতে তখন কাজ চলছে অমৃত ভারত স্টেশন বা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন। তো সেটাতে উনি কিছুদিন আগেই ঘুরতে এসেছিলেন স্যার আরকি। তো বলছিলেন যে, "তুমি এই প্রজেক্টে আছো কিনা? ইলেকট্রিফিকেশন এর কি আপডেট?" তো এই টাইপের কোয়েশ্চেন গুলো উনি করেছিলেন। আর 3rd মেম্বার যিনি ছিলেন উনি এবারও ছিলেন। উনি আরকি আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে ৫ টা করে ময়েস্ট ডেসিডুয়াস আর ৫ টা করে ড্রাই ডেসিডুয়াস এর নাম বলো। তো ওটাতে অনেকটা মানে মুশকিল হয়ে গেছিল।
5টা করে তো বলা যেহেতু হয়নি। একটা option ছিল। হ্যাঁ, ওইজন্য উনি বলেছিলেন কোয়েশ্চেন। কিন্তু আমি 5টা করে বলতে পারিনি। আর বাকি আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে পশ্চিমবঙ্গের অন্তর্বাহিনী নদীর নাম কি? এটাও বলতে পারিনি। কংসাবতী হবে পরে জেনেছি আরকি। তো এটা ছিল। এবার বেসিক্যালি স্যার এবার 23 এ গ্রুপ বি প্রেফারেন্স এমনি তো ছিলই বরাবর। প্লাস আমি গ্রুপ বি প্রেফারেন্স পেয়ে না খুশি হয়েছিলাম যে ম্যাডামের ওই তীরের মতো কোয়েশ্চেন গুলোকে ফেস করতে হবে না। যে পঞ্চায়েত সমিতি, বিডিও আর হয়ওনি এবার। তো আচ্ছা। 23 এ স্যার এবারে বেসিক্যালি এবারে তো এই ভূগোলের কোয়েশ্চেন গুলো বললে, তার সঙ্গে আর কি কি ছিল? এবার মানে 23 এ 23 এ? স্যার 23 এ না জিওগ্রাফি রিলেটেড কোয়েশ্চেন হয়নি। 23 এ স্যার কোয়েশ্চেন হয়েছিল মানে বেসিক্যালি ম্যাডামের একজন পাশে মোস্ট প্রবাবলি একজন আইপিএস অফিসারই থাকবেন। তো যেহেতু দেখেছিলেন যে আমার ফার্স্ট প্রেফারেন্স গ্রুপ বি আছে, তো ওই পুলিশ রিলেটেড কোয়েশ্চেন গুলো আসছিল যে কেন পুলিশ হতে চাও? তারপরে আইপিসি, সিআরপিসি, বিএনএস এর ফুল ফর্ম কি? কবে চালু হলো? ডিফারেন্স কি আছে? কেন আনতে হলো? এগুলো তারপরে জিপিএস স্পুফিং থেকে কোয়েশ্চেন এসেছিল। ওই দিল্লিতে হয়েছিল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। জিপিএস স্পুফিং। তারপরে স্যার একটা কোয়েশ্চেন এসেছিল যে টেরোরিজম, ইনসার্জেন্সি, মিলিটেন্সি এগুলোর ডিফারেন্স কি আছে? আর হচ্ছে এবারও ওই কোয়েশ্চেন গুলো এসেছিল যে রেপো রেট কি? মানে ইকোনমিক্স এর কোয়েশ্চেন। রেপো রেট কি? প্রিএমবেলটা বলো। এই টাইপের কোয়েশ্চেন এসেছিল। এবার তোমার জব রিলেটেড কোয়েশ্চেন আসেনি? না, জব রিলেটেড কোয়েশ্চেন বলতে শুরুর কোয়েশ্চেনটা ওটা হয়েছিল যে কি করছো? ম্যাডাম নিজেই বললেন যে আচ্ছা ইঞ্জিনিয়ার। তো তারপরে বলছেন স্যালারি কত? আরেকজন পাশের মেম্বার বলেছিলেন। তো তারপরে ওই একই কথা যে স্যালারি ম্যাটার করে না, তাই তো? এটা ম্যাডাম নিজেই বলেছেন এবার। তো আমি হেসেছি। তো ম্যাম বলছে কারোরই স্যালারি ম্যাটার করে না, এদিকে চারিদিকে এত করাপশন। তো এই এটার উত্তরে আমি হেসেইছি, আর কি বলবো স্যার। আচ্ছা, মানে বোর্ড কর্ডিয়াল ছিল ওভারঅল। হ্যাঁ, এবার বোর্ড খুব কর্ডিয়াল ছিল। ইন্টারভিউ টা মানে পিটিটা পুরোটা ইংরেজিতে হয়েছে না বাংলায়, না মিলেমিশে হয়েছে? দুবারই বাংলাই হয়েছে, একদম ফুল বাংলা। পুরোটাই বাংলায় হয়েছে। পুরোটাই। আচ্ছা। আচ্ছা, ইন্টারভিউর জন্য মানে পার্সোনালিটি টেস্টের জন্য তুমি যখন ডাক পেয়েছো, ডাক পাওয়ার পর থেকেই তো মেইনলি প্রিপারেশন করেছো? মানে কোনো ইন্টিগ্রেটেড প্রিপারেশন সেভাবে তো সারা বছর ধরে কিছু ছিল না। তোমার তো কোনটাই না, না। ইন্টিগ্রেটেড নয়। সুতরাং পিটির জন্য আলাদা করে জিজ্ঞাসা করে লাভ নেই। যাই হোক। এগুলো তো গেল। আচ্ছা, এবার আমাকে বলো যে যারা অ্যাসপিরেন্ট রয়েছে আরকি ২৪ এ যারা দেবে, সবার তো সামনে সুযোগটা মোটামুটি এক প্রকার বন্ধ হয়ে এসেছিল যে ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়তো হবে। তো পরপর ২ টো আবার সুযোগ পেয়েছে সবাই। অনেকেই হ্যাঁ। যারা পুরনো অ্যাসপিরেন্ট WBCS এর, তারা, তুমিও ভালো করে জানো, তুমি যেহেতু সার্কেলে অনেকদিন ধরেই রয়েছো মোটামুটি। এটা তোমার 2nd অ্যাটেম্প্ট। হুম। 2nd অ্যাটেম্প্ট। আ তো অনেকেই মোটামুটি WBCS এর কোর অ্যাসপিরেন্ট যারা ছিল, অনেকে বিভিন্ন ফিল্ডে চলে গেছিল বা গেছে হয়তো। যেহেতু মানে এই পরীক্ষার হাল খুব খারাপ পশ্চিমবঙ্গে। আ অনেকদিন পর হচ্ছে, মাঝখানে দীর্ঘ গ্যাপ। সে কারণে যারা ফ্রেশাররা, তারা অনেকেই বিভিন্ন চাকরির জন্য, অন্যান্য চাকরির জন্য ঝাঁপিয়েছে। আম তারা তো এই মানে এই WBCS যেহেতু সামনে দুবার আসছে, তারা তো এই চাকরির জন্য আবার পড়াশোনা শুরু করবেই ন্যাচারালি। তো সামনে আমি যদি ধরে নিই যে মোটামুটি ৩ থেকে ৪ মাস আছে প্রিলির জন্য। ধরে নিচ্ছি। মানে এটা এটা কিন্তু যারা দেখছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাসাম্পশন বা কিছু নয়। মানে আমি YouTube চ্যানেলে এসে বলছি না যে অমুক দিনে পরীক্ষা হবে, এরকম কোনো ব্যাপার না। আমি ধরে নিচ্ছি ৩ থেকে ৪ মাস আছে। তো তুমি একটুখানি তাদের জন্য বলো যে ৩ থেকে ৪ মাসের মধ্যে প্রিপারেশনটা তারা কিভাবে করবে? কোন দিকগুলো দেখা উচিত? কিভাবে সাজিয়ে নেওয়া উচিত প্রিপারেশনটা? এটা একটুখানি তাদেরকে বলো। আম স্যার আমি একটা কথাই বলব, মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে প্রিভিয়াস ইয়ার যেটা আছে, মানে প্রিলিমের যে প্রিভিয়াস ইয়ার আর মেইনস এর যে প্রিভিয়াস ইয়ার। প্রিলিমের প্রিভিয়াস ইয়ার মোটামুটি ২০০০ সাল বা 1999 থেকে এভেইলেবল টিল ২০২৩। আর মেইনস এর এই এমসিকিউ প্যাটার্ন যেটা হচ্ছে ২০১৪ থেকে। এটা একদম মানে মানে যেটা নরমালি বলে যে দাড়ি কমা শুধু মুখস্থ করে ফেলো। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। প্রিটিতে কোয়েশ্চেন মানে প্রিলিমে কোয়েশ্চেন রিপিট হয়ই। মানে এটা মোটামুটি 50% কোয়েশ্চেন না হলেও মানে 50 মার্কস বাই ডিফল্ট কমন পেয়ে যাবে। ম্যাথের যে জায়গাগুলো মানে এখন যা কন্ডিশন আছে যেকোনো কম্পিটিটিভ এক্সাম মানে সিজিএল হোক বা সিএইচএসএল বা আরআরবি, এনটিপিসি যেকোনো, ম্যাথটা তো অ্যারিথমেটিক, রিজনিং এগুলো ইম্পর্টেন্ট। তো ম্যাথটা এমন করে ফেলা বেটার যে 25 এ মানে 25 না আসলেও এটলিস্ট 23-24 তো চলেই আসবে। ইংলিশটা একটা ভালো জায়গা। এখানেও মানে 16, 17, 18 চলে আসে। মানে আমার তো তাই, মানে আমার কাছে এটা অনেক নাম্বার। আর কি? স্যার এইটা করলেই তো মোটামুটি হয়ে যায়। আর মানে এমসিকিউ যতটা করা যায়, এমসিকিউটা এগিয়ে নিয়ে গেলে। আচ্ছা। সুতরাং তুমি বলছো যে মানে জোরটা দেওয়া উচিত হচ্ছে PYQ এর উপরে, যতটা পারবে। পিওয়াইকিউ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ইউপিএসসির পিওয়াইকিউ তে না আমি দেখেছি থিম রিপিট হয়। কিন্তু
ডব্লিউবিসিএস এর পিওয়াইকিউ তো মানে অলমোস্ট কোশ্চেনে রিপিট হয়ে যায়। তো এতটা যখন লুক্রেটিভ অপশন আছে তাহলে হোয়াই টু গো ইন অ্যানাদার সোর্স? আজকে যখন আমি দেখছি যে আমার পিওয়াইকিউতে, কথার কথা আমি এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে 1000টা কোশ্চেন আছে। 1000টা কোশ্চেন করলে আমি জানি যে আমি এখান থেকে 25 মার্কস কমন পেয়ে যাব। তাহলে ওই 1000টা কোশ্চেন পড়তে আমি যদি খুব বেশি ধরি 3 দিন সাফিসিয়েন্ট হওয়া উচিত। মানে এটলিস্ট ওয়ান গো 3 দিনে হয়ে যাবে। তো সেটা বাদ দিয়ে আমি 3 দিনে একটা গোটা বই পড়তে বসবো। সেখান থেকে আদৌ কতগুলো কোশ্চেন কমন পাবো না পাবো মানে করা যেতেই পারে ওই আরকি। হুম। এখানে আমি একটা ছোট্ট মানে একটু আনওয়ান্টেড ভাবে সাজেশন দিয়ে রাখি। আমি জানি না এখনো আছে কিনা এগুলো YouTube এ এভেইলেবল। আমি ৩-৪ বছর আগের কথা বলছি। তখনও আ গত ১০-১৫ বছরের সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন ছোট, ছোট YouTube চ্যানেল ছিল। খুব বড় চ্যানেল নয়। তারা ওই একদম ১০-১৫ বছরের যত কোয়েশ্চেন আছে সেটা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, পলিটি, ইকোনমি সবকটার ক্ষেত্রেই একদম পরপর জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলো করিয়ে গেছিল এবং সেটার সঙ্গে কিছু যদি রিলেটেড ইনফরমেশন থাকে সেগুলো করিয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ, যদি 1.5 বা 2 স্পিডেও দেখা যায় সেটা। আমি জানি না আমার হ্যাঁ, চ্যানেলের নামও নেই, একবার সার্চ করে দেখা যেতে পারে। তো সেটাও কারো যদি কিছুই সেভাবে মানে শুরু না হয়ে থাকে বা খুব একটা ভালো জায়গায় নেই, আমার মনে হয় সেটাও খানিকটা হেল্প হবে। একটু আনওয়ান্টেড সাজেশন দিলাম, হ্যাঁ। জানি না কাজে লাগবে কিনা। বাট না স্যার, এটা খুব আ কাজের সাজেশন স্যার, খুব কাজের সাজেশন। আ যাদের ক্ষেত্রে মানে সময় কম একটু, তাদের ক্ষেত্রে মনে হয় কাজে লাগবে এটা। হ্যাঁ, আর তোমারও যেহেতু বলছো, তোমার কাছে আরেকবার আমি একটু এটা একটু জানতে চাইবো। মানে এটা তোমার আগেও আমি ২-১ জনের কাছে শুনেছি যে এরকম এমসিকিউ ওরিয়েন্টেড পড়াশোনা কোনটাই মানে একেবারেই যে আ এভাবে করলে হবে না সেটা মোটেই নয়। মানে কোনটাই আ কি বলবো? অচ্ছুত নয়। যে এভাবে করলে WBCS মানেই আমাকে থিওরিটিক্যালি করতে হবে, তারপরে থিওরি পড়তে হবে, তারপরে এটায় যেতে হবে। এরকম কোনো ব্যাপার নয়। যেকোনোভাবে করা যেতে পারে। যে যেভাবে করবে। যতমত ততপথ আরকি। যাই হোক, যত তোমার মত কাছে আমি আরেকবার এক্সাক্টলি। যেটা জানতে চাই হ্যাঁ, তোমার কাছে আরেকবার যেটা জানতে চাইবো যে তুমি তোমার সোর্স গুলোকে আরেকবার একটু কনসলিডেটেড ওয়ে তে বলো যে এমসিকিউ ওরিয়েন্টেড পড়াশোনা, এমসিকিউ ওরিয়েন্টেড শুধু বলব না। মানে ওই এমসিকিউ তো সবাইকেই করতে হবে আল্টিমেটলি। মানে ঘুরে ফিরে তো বা এসে থামতে হবে এমসিকিউ তেই। সুতরাং এই সোর্স গুলো একটুখানি যদি তুমি কনসলিডেটেড ওয়ে তে বলো, তোমার যতটা মনে আছে, হয়তো সবটা মনেও থাকবে না এই মুহূর্তে। তোমার যতটা মনে আছে তুমি একটু বলো। বাদবাকিটা কমেন্ট বক্সে যদি পরে মনে থাকে বলে দিও। আচ্ছা, আ স্যার এমসিকিউ এর সোর্স গুলো যদি বলি তাহলে obviously স্ক্যানার যেটা আছে মানে WBCS PYQs, যেকোনো বই থেকে স্ক্যানার হোক বা একটা WBCS ক্র্যাক WBCS নামে একটা বই আছে, ওটাও খুব ভালো। আ ওটা। এবার PYQs হয়ে গেল। তারপরে স্যার ওই ২১,০০০ প্লাস একটা এমসিকিউ বই আছে, মার্কসম্যানের বই। ওটাতে না মানে যত মানে পিএসসি গুলো আছে, অম রাজস্থান, এমপি, ইউপি, বিপিএসসি, বিহার পিএসসি, তামিলনাড়ু পিসিএস, সেগুলোর সবগুলোর প্রিভিয়াস ইয়ার গুলো দিয়ে দেয়। একটা ১১,০০০ প্লাস তরুণ গোয়েল স্যারের বই আছে। ওটা আমি করেছিলাম। আ লুসেন্টের একটা এমসিকিউ বই আছে। তারপরে এই সিজিএল, সিএইচএসএল মানে কিরণের যে বইগুলো হয়, কিরণ বা পিনাকেল যেকোনো একটা ফলো করলেই হয়। ওই এমসিকিউ বইগুলো আছে। খুব ইফেক্টিভ। তারপরে স্যার দিশার পাবলিকেশন এর একটা বই আছে আর আরিহান্তেরও একটা বই আছে। কিন্তু দিশার আর আরিহান্তের বইগুলোতে না মানে অ্যান্সার বেশ কিছু একটু ডিসক্রিপেন্সিস আছে। তো ওটাতে একদম মানে চোখ বন্ধ করে রিলাই না করে একটু অ্যান্সার গুলো চেক করে নিলে বেটার। তো এই এমসিকিউ সোর্স তো এই। হুম। মানে মোট কথা হচ্ছে একদম ট্র্যাডিশনাল যে সোর্স গুলো বরাবর সবাই জানে। তুমি মেইনলি সেই সোর্স গুলো থেকেই করেছো। খুব ইউনিক কিছু সোর্স আলাদা করে নয়। মানে আমি এই কারণেই জিজ্ঞাসা করলাম। বাদবাকিরাও যারা সবসময় বিভিন্ন ইউনিক সোর্স খুঁজে বেড়ায়, তাদের জন্য এই হু, হু। যে হাতের সামনে যে বইগুলো উপলব্ধ রয়েছে, সবসময় যেগুলো হাতের সামনে পাওয়া যায়, সেগুলোকে যদি ঠিকভাবে করা যায় তাহলে সেটা ইনাফ। सर इतना काफ़ी है, इतना इतना पढ़ के टाइम बचेगा नहीं। इससे ज़्यादा आगे जाना मतलब बहुत। একদম, একদম। আচ্ছা, সবই তো মোটামুটি হলো। এবার আমাকে বলো যে এই যে খবরটা যখন পেলে, আ ডিএসপি হওয়ার খবরটা যখন পেলে, তখন নিশ্চয়ই অফিসে ছিলে। দুপুরবেলা রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ, এবার। লাঞ্চে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি স্টেশনের পাশেই লাঞ্চ করি। উম লাঞ্চে যাচ্ছিলাম। আমার বন্ধু মানে একজন মানে বেস্ট ফ্রেন্ড আছে প্রতীক। তো ওর সাথে মানে ফোনে যেটা হয় মানে মানে ভাটাচ্ছিলাম, গেছাচ্ছিলাম নরমাল ওয়ার্ড আরকি। তো হঠাৎ করে দেখছি আমার যে স্কুল জলপাইগুড়ি জেলা স্কুল সেখানকার স্যার আছেন জাহিরুদ্দিন স্যার। তো জাহিরুদ্দিন স্যার আমাকে ফোন করছেন। তো এবার কি হয়েছে আমি কিছুদিন জাস্ট ২ দিন আগে এই ২৬শে জানুয়ারির সময় আমাদের স্কুলের যে সার্ধ শতবর্ষ চলছে সেটা গেছে। আমি গেছিলামও। তো আমি ভেবেছি স্যার হয়তো স্কুল রিলেটেড কিছু ফোন করছেন। তো বলব। তো আমি স্যারকে বলেছি, "স্যার একটা মিটিং এ আছি, একটু পরে ফোন করছি।" এটা মেসেজ করেছি উনাকে। তো তারপরে প্রতীককে বললাম যে, "ঠিক আছে আমি রাখছি।" ততক্ষণে না দেখছি WhatsApp খুলে যে একটা মানে ফোন থাকতে থাকতেই যে WhatsApp খুলে যে একটা মেসেজ এসছে যে রেজাল্ট পাবলিশড। তখন ভাবলাম তাহলে স্যার ফোন করছে। স্যার এখানে WBCS এর প্রিপারেশন দেন এবং উনি নিজে খুব মানে এই সূত্রে উনার সাথে আমার পরিচয়। আমি মানে আমি পাস আউট হয়ে যাওয়ার পর স্যার এই স্কুলে এসেছেন।
তো তারপরে আমি স্যারকে কল ব্যাক করছি, তো স্যার আমাকে ফার্স্ট খবরটা দিলেন যে তথাগত দাস এরকম রোল নাম্বার এত দেখাচ্ছে, এই হয়ে গেছে। তো বাস, তো ওটা দেখে আর অফিস ব্যাক করিনি, সোজা ট্রেনে উঠে সোজা বাড়ি। আচ্ছা। এটা তো মানে যেহেতু ১ম চাকরি নয়, কিন্তু ১ম চাকরি না হলেও হুম। এটা দীর্ঘ প্রতীক্ষিত চাকরি। সুতরাং সেই উচ্ছ্বাসটা তো থাকবেই, খুব স্বাভাবিক। না, এখানে এখানে একটা ব্যাপার আছে স্যার, আমি না ডাব্লিউবিসিএস 2022 টা নিয়ে প্রচন্ড ফ্যাসিনেটেড ছিলাম। মানে মানে আমি বলছি 2022 যদি আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্ভিসও হতো, মানে আই উড হ্যাভ বিন মানে মাচ ফর অ্যাডোর দ্যাট। এটা আমি সত্যি কথা বলছি। কিন্তু মানে 23 আমি অবভিয়াসলি আমি খুব খুশি আমি ডিএসপি তে কোয়ালিফাই করেছি। কিন্তু মানে 22 টা আমার না পাওয়াটা, মানে ওই সেটব্যাকটা আমাকে খুব মানে খুব কষ্ট দিয়ে গেছে। তো যার জন্য এই আরকি। ২২ যখন পেলাম তখন দেখলে যে ফাইনালিস্টে নাম নেই। আ একটা তো হয় যে দীর্ঘদিন ধরে কোনো একটা জিনিস চেয়েছি, সেটা ফাইনালি আসবে, আসবে, আসবে। একেবারে হাতের নাগালে এসে সেটা হাতের মানে নাগাল থেকে বেরিয়ে গেল। তো সেই সময়টার অনুভূতিটা কিরকম? মানে সাফল্যের অনুভূতি তো সবাই শেয়ার করে, ব্যর্থতার অনুভূতি খুব একটা শেয়ার করা হয় না। আ সেটা আ কেমন ছিল এবং সেখান থেকে ফিরলে কি করে? উম আমি এখানে 22 তুমি টা না মানে উত্তরটা দেওয়ার আগে একটা ছোট্ট জিনিস এড করি। বিশেষ করে যারা ওয়ার্কিং প্রফেশনাল, তাদের মধ্যে না এটা আরো বেশি করে হয়। যে ১ টা ২ টো অ্যাটেম্প্ট দেওয়ার পরে যখন দেখছি যে এসেও আসছে না, ধরবো, ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। ব্যাপারটা যখন সেরকম হচ্ছে, তখন আল্টিমেটলি যে ঠিক আছে চলো, একটা সোর্স তো আছেই, একটা ভালো মাইনে আসছে মাস গেলে। ঠিক আছে চলো সব চলে যাচ্ছে যখন, ডান। আ এটা না স্যার, এটা আমি বলি আমার এটা 23 এর সাথে হয়েছিল কিন্তু। মানে আমি এটা অলমোস্ট সিউর ছিলাম যে আমি 24 আর ফর্ম ফিল আপ করব না। মানে 23 ইস মাই গোইং টু বি দ্যা লাস্ট অ্যাটেম্প্ট। এবার কিভাবে আমি ইভেন ভাবিওনি যে আমি, আপনাকে মনে আছে স্যার একবার আমি আপনাকে রাত্রিবেলা সেই 12টা 12:30 টায় গুয়াহাটি থেকে ফোন করেছিলাম। আপনি আমাকে মানে whether I must মানে appear for UPSC once, নাকি WBCS টাই করব নাকি ছেড়ে দেব। তো আপনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ, WBCS এর অলি-গলি তোমার চেনা। তুমি এট লিস্ট আর একটা অ্যাটেম্প্ট দাও WBCS এ। তো আমার মনে আছে ওটা। তো এবার স্যার কি হয়েছিল যে মানে 22 এর গল্পটা আগে বলি। যেদিন হলো না, তো ওইদিন ওই জুন মাসের 5 তারিখে রেজাল্ট এসেছিল। তো ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম বিকালের দিকে। তো আগে দেখেছি তো সূর্যটা যখন ডুবছিল না, মানে মনে হচ্ছিল যে মানে যারা পেলো তারা সূর্যটা করে চলে গেল। আর আমি মানে একটা মানে সমুদ্রের এই পাড়ে দাঁড়িয়ে আমি মানে আটকাতে চেষ্টা করছি বা এসে যে রুক যাও ইয়ার মেরে লিয়ে প্যার হুয়া নেহি। অন গড বলছি একদম। এটা একটা ব্যাপার। আর 23 টা আমি এক্সপেক্ট করিনি স্যার। টু বি অনেস্ট আমার মানে এমসিকিউ মার্কস যেখানে মানে এবার আমি অনেকে শুনেছি 630 640 আছে। সত্যি আছে। তারপরে আমার যেখানে 550 আমি এক্সপেক্টই করিনি ইভেন আমি কল পাবো। এবার রেজাল্টও এসেছিল একদম চট করে, আগেই আসলো পূজা। তো সেদিন বাড়িতেই ছিলাম। আগে মানে সকালে গুয়াহাটি থেকে রিটার্ন করেছি। তো এসে নরমাল দেখতে দেখলাম যে রেজাল্ট এসছে। গ্রুপ মানে গ্রুপ এ এর কাট অফ টা দেখলাম কত 961 মতো গেছিল। ওটা দেখে ভাবছি যে এরে বাপরে! মানে এটা তো আমার আমার আসবেই না এটা। গ্রুপ এ তে দেখলাম নাম আছে। ভাবলাম চলো গ্রুপ বি টা একবার দেখেই নিই। তো গ্রুপ বি তে যখন নাম এসে ওটা আমার কাছে শকিং মোমেন্ট ছিল। মানে এখানে আমি এবার আমি এটুকু এক্সপেক্টেড ছিলাম যে আমি যখন মানে এটা দিয়েছি পিটি গ্রুপ এ এন্ড বি র কিছু না কিছু একটা পেয়ে যাবো। কিন্তু ওই গ্রুপ এ বি বোথ কম্বাইন্ড কল পাওয়া মেইনস এ, ওটা আমার কাছে খুব মানে ওই টাইমে আমার চোখে জল এসেছিল আরকি হালকা। মানে ব্যর্থতায় আসেনি, সাফল্যের চোখে জল এসেছিল। আর আরেকটা ব্যাপার স্যার, এখানে কি হয়েছে এই মানে এই ব্যর্থতাটা মানে মানে ব্যর্থতা বলতে কি সাফল্যটা মানে এতটা মানে চেষ্টা করেছি। রেলে মানে obviously চাকরিটা ভালো, কিন্তু স্যার মানে বেশ খাটাখাটনি করতে হয়েছে। মানে একটা ব্যাপার কি মানে এনএফআর যেটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এটা মানে নর্দার্ন রেলওয়ে যেটা জম্মু কাশ্মীর দিল্লি অব্দি আছে। তারপরে সেকেন্ড বিগেস্ট রেলওয়ে বলা যায়, মানে রেলওয়ে জোন। মানে এন্টায়ার 7 সিস্টার্স কে কভার করে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, আসাম, ওয়েস্ট বেঙ্গল পুরোটা। বিহারও আছে কিছুটা। প্রবলেমটা কি স্যার একটু হোম সিকনেসই বলবো বা যেটাই এর একটা ভয় ছিল। আমি আপনাকে আগেও শেয়ার করেছি যে একটু ভয় লাগে যে কখন মণিপুর দিয়ে দেবে। এবার ওটাই যে মানে মণিপুর দিলে ভয়টা নয়। কিন্তু একবার চলে গেলে আবার কবে এদিকে আসতে পারবো? এই একটা ভয়। আর সত্যি কথা বলতে স্যার মানে সাবঅর্ডিনেট এমপ্লয়ি হয়ে মানে অতটা দূরে যাওয়া, ওখানে একটা ইসে ছিল যে মানে গেজেটেড অফিসার হয়ে আমি বাইরে যাই। আমার হয়তো একটু বেটার ফিল হবে যে এটলিস্ট আমি একটা 24/7 গাড়ি পেয়ে যাবো। মানে আমি নরমালি বলছি। আর তার মধ্যে স্যার রেলে কি হতো যে মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা আছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, সেখান দিয়ে আমাদের সব মানে ক্লাস 1 অফিসাররা আসতেন। তো উনাদের দেখতাম, উনাদের দেখে না খুব মানে ভালো লাগতো যে মানে কি সুন্দর অল্প বয়সে সব মানে এত হাই-ফাই চাকরি করছেন স্যাররা। তো ওখান থেকেই আরকি
যে কবে আমি অফিসার হব, কবে আমি অফিসার হব। তো আচ্ছা। যাই হোক, খুব সুন্দরভাবে তুমি পুরো জিনিসটা শেয়ার করলে। আর এটা পাওয়ার পর বাড়ির লোকের প্রতিক্রিয়া কি? বাড়ির লোকের প্রতিক্রিয়া বলতে মার আর কি খুব একটা পছন্দ নয়, টু বি অনেস্ট। মানে মা আর কি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। তো মার আর কি ওটাই যে মানে পুলিশে যাবি, পুলিশ অনেক কঠিন চাকরি, তুই পারবি তো কমপ্লিট করতে ট্রেনিং। ইভেন এটা আমাকে ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের এক্সামেও জিজ্ঞেস করেছিল, এখানে এই 23-এর এক্সামেও জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি পারবে, এটা খুব রিগোরাস একটা এক্সাম, মানে চাকরি। তা আমি মানে ফিজিক্যাল চ্যালেঞ্জের ব্যাপারটা, তো আমি বলেছিলাম যে স্যার আমি এরকম তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট, আমি 2বার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, আরো যা যা আছে। তো আমার মনে হয় যে যদি আমাকে কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ দেওয়া হয় আমি চেষ্টা করবো সবটা দিয়ে। তো মাকেও এটাই বুঝাচ্ছি, কিন্তু মা এখন মা বোঝে না। বাবা ঠিক আছে, বাবা মানে ওই নর্মাল স্যার, মানে বিশেষ কিছু নেই। তবে ওই আর কি যে মানে এখন এদিকে আসছে যে মানে এখানে এদিকে 8 CPCও আসছে, তো ওটাই আসছে যে মানে ছেড়ে যাবি কি একবার ভেবে দেখ, এরকম একটা ব্যাপার। ইভেন আজকে অফিসে যখন কথা হলো আমার স্টাফ মানে মানে রিটায়ার্ড কলিগসরাও এসেছিলেন, তো ওরাও বলছে যে মানে ওনারাও বলছেন যে মানে ডিএসপি খুবই ভালো জব, বাট স্টিল একটু ভেবে দেখ এখানেও, মানে এখানে অফিসার র্যাঙ্কে যদি পৌঁছানো যায়। যেটা এতদিন যেটা স্বপ্ন দেখেছো সেটা খুব স্বাভাবিক। মানে ছুঁয়ে ফেলার পরে আর তো ফিরে তাকানোর কোনো ব্যাপারই নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মানে তোমার অ্যাপিয়ারেন্স এর সাথে পুলিশ সার্ভিস পারফেক্টলি যাবে। এটা একটা ব্যাপার রয়েছে। সেটা তুমি ওই ক্লাস 8-9 এ যখন বলছো যে আ দেবকে দেখে আরকি, যে ব্যাপারটা মানে সেটা এটা তাহলে এক প্রকার সেই স্কুল লাইফের স্বপ্ন পূরণ হওয়ার মতো না? আহ, নিশ্চয়ই। মানে যখন যখন তুমি ওরকম একটা সিনেমাটিক একটা জিনিস আ তখন কল্পনা করেছো, তার মানে এই যে পুলিশের মানে চাকরির তো বিভিন্ন রকমের অ্যাসপেক্ট থাকে, তো এটাও obviously একটা অ্যাসপেক্ট এই স্বপ্নটা দেখার পিছনে। স্যার পুলিশের অ্যাসপেক্টটা না, মানে এটাও একটা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিল, টু বি অনেস্ট। মানে দেবে মানে দেব যিনি আছেন ওনাকে দেখে লম্বা হওয়ার ব্যাপারটা এসেছিল। আর পুলিশের অ্যাসপেক্টটা এসেছিল সেই মানে জন আব্রাহামের একটা সিনেমা আছে ফোর্স, আপনি জানেন। তো সেই জন আব্রাহামের ফাইট, ওখানে উনি এসিপি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তো আমার যারা চেনা পরিচিত ছিল আমি সবাইকে তখন জিজ্ঞেস করে বেড়াতাম যে মানে এসিপিটা কোন পোস্ট, এসিপির ফুল ফর্ম কি। তো তারপরে অনেকে বললেন যে আইপিএস থেকেও এসিপি হয়, আবার ডব্লিউবিসিএস থেকেও এসিপি, মানে স্টেট প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস থেকেও এসিপি হওয়া যায়। তো এইসব থেকে কিছুটা পুলিশ ফ্যান্টাসাইজ করা, পুলিশ এমনি ভালো লাগতো স্যার, মানে পুলিশ খুব পছন্দের ছিল, ওই সেলফলেসনেস খুব ভালো লাগে। ফাটাফাটি। খুব তাড়াতাড়ি ইউনিফর্মে দেখতে পাবো আশা করা যায়। তখন এই ভিডিওর থাম্বনেইলটা তো এখন নরমাল ছবিতে হবে। তারপরে থাম্বনেইলটাও চেঞ্জ করা যাবে। একটা খুব সুন্দর ইউনিফর্ম পরা-টরা ছবি-টবি দিয়ে খুব সুন্দর করে একটা থাম্বনেইল দেওয়া যাবে তারপরে। আহ লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনেকক্ষণ নিয়েছি, ১১টা বাজে। খাওয়া-দাওয়া হয়েছে? না খেয়ে নেবো। আমি একটু মানে অত তাড়া নেই আজকে, ডিনার স্কিপ করবো ভাবছি, একটু দুপুরে বেশি খাওয়া হয়ে গেছে। ও ওকে। হেলথ কনসিয়াস। আচ্ছা, লাস্ট যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে অ্যাসপিরেন্টদের জন্য একটা খুব মানে বিশেষ করে তাদের জন্য, দেখো তুমিও খুব ভালো করে জানো যে চাকরি-বাকরির বর্তমানে কি অবস্থা, এবং বহু ছেলেমেয়ে তারা মানে রীতিমতো সোজা কথায় সোজা বাংলায় যেটাকে বলে ঘষা রীতিমতো ঘষে চলেছে যে কবে হবে কিছু একটা। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে একটা হাল ছেড়ে দেওয়া কিছুদিন পরে যে আর ভাল লাগছে না। এবার চলো অন্য কিছু একটা করে নেওয়া যাক। কোনো একটা প্রাইভেট চাকরিতে ঢুকে যাই, বা এতদিনের যে স্বপ্নটা যেটাকে লালন করেছি এতদিন সেটাকে মানে এই মুহূর্তে বোধহয় বিসর্জন দেওয়ার একটা জায়গায় চলে এসেছি। একটা ভার্জে এসে একটা প্রান্তে এসে দাঁড়িয়ে আছি। তো তাদের জন্য কিছু বলে তুমি শেষ করো। মানে তাদের শেষ প্রশ্নটা আরকি এটাই যে তাদের জন্য তুমি অন্তত কিছু বলো। Obviously, obviously. স্যার আমি মানে এই ক্ষেত্রে না একটু মানে একটু নর্মালি বলি যে ডব্লিউবিসিএস মানে জাস্ট অ্যান এক্সাম, মানে একটা এক্সামই। মানে এমন নয় যে এটা ক্র্যাক করা মানে কোনো ক্যান্সারের ভ্যাকসিন চলে আসলো, যে হাজার হাজার লোক এটা দিয়ে, মানে এটা দিয়ে একটা চাকরি পাওয়া যায় জাস্ট, এটা একটা কথা। আর 2 নম্বর হচ্ছে স্যার আমার ইন্ডিভিজুয়ালি মনে হয় যে যারা প্রিলিম পাস করছে না, যে 5,000 ছেলে বা 10,000 ছেলে যারাই, তারা প্রত্যেকে ওই মানে টপ 50 টপ 100 এ থাকতে পারে। মানে এটা পুরোপুরি ডিপেন্ড করছে ওই দিনটার উপরে। কারণ আগের বারও স্যার ওই আপনিও দেখেছেন স্যার, মানে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ এর ব্যাপারে একটা মানে স্কেলিং না হওয়ার একটা জায়গা আছে, বা কোনো কিছু স্কুলে ভালো মার্কস চলে আসে, কিছু স্কুলে একটু মার্কসের ডিসক্রিপেন্সি আছে। তো কিছুটা লাকের উপরও আছে, মানে অনেকটা উপরওয়ালার উপরে ভরসা। তো আমি ওটাই বলবো স্যার যে মানে যখন প্রিলিম পাস হয়ে যাচ্ছে যে কটা ছেলে, তারা প্রত্যেকে র‍্যাংক 1 করতে পারে স্যার।
এটা পসিবল। মানে আমি যখন ২০০০ আমি খুব সাধারণ একটা ছেলে। আমি যদি ২০২৩ এ WBCS পেতে পারি, তাহলে আমি এটুকু গ্যারান্টি দেব যে যারা প্রিলিম পাস করছে তারা প্রত্যেকে WBCS ইভেন র‍্যাংক 1 অব্দি পেতে পারে। তো আমার মনে হয় হাল না ছেড়ে দেওয়াটা ভালো হবে। আর যদি সাবসিডিয়ারি অপশন অ্যাপ্রোচ করা যায়, যেমন মানে যেটা করে একটু ইনকাম সোর্স করেও আবার এগিয়ে যাওয়া যাবে, তাহলে সেটা করতে পারলে আরো বেটার। এটাই। মানে সবার আগে তো মানে ইকোনমিক সোর্সটা চলে আসে। মানে একটা এজের পরে মানে 28, 29, 30 এই এজ গুলো থেকে মানে ফ্যামিলিও একটু বুঝিয়ে দেয় যে হয়তো ওয়েট করছি যে তুই কবে মানে নিজের পায়ে দাঁড়াবি, ওই ব্যাপারটা। তো ওটা ওই আরকি, মানে টাইম হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আমার মনে হয় যে মানে প্রত্যেকে পারবে। মানে এমন কিছু আহামরি এক্সাম নয়। আর স্যার আমি যেটা যে প্রসেসটা ফলো করেছি আমি ১ম এই বললাম। তো ওই প্রসেসটাতে স্যার খুব বেশি মানে মানে এরকম নয় যে প্রচুর পড়ার ব্যাপার আছে। মোটামুটি একটু পড়ে স্মার্ট ওয়েতে করলে আমার মনে হয় হয়ে যাবে। স্যার প্রত্যেকেরই হওয়ার জায়গায় আছে। আচ্ছা, আমি যদিও এটা বললাম যে লাস্ট প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন করতে আমি ভুলে গেছি। শিওর। সেটা হচ্ছে যে অনেকের মনেই ডাউটটা থাকে। সেলফ স্টাডি নাকি কোনো জায়গা থেকে গাইডেন্স নেওয়া, কোচিং সেন্টারে পড়া, এই সমস্তগুলো একটা প্রশ্ন থাকে। তো তোমার কি মনে হয় তুমি কি মেইনলি ফলো করেছো? স্যার এখানে না আমি একটা কথা বলি। এবার মানে এটা আমি আমারটা বলছি একদম। এবার ব্যাপারটা কি হয়েছিল, দেখুন I was in জব। এবার আমার হাতে মোটামুটি একটু ফিন্যান্সিয়াল মানে ছিল, মানে রিল্যাক্সেশনটা ছিল। তো স্যার আমার কাছে না যে সোর্সেস এভেইলেবল ছিল, যেমন এই YouTube এ আছে, মানে সুকল্যাণ কর্মকার স্যার আছেন WBCS, বা আরো যেগুলো আছে আমি সবখানেই অ্যাপ্রোচ করেছি। জরুরি নয় যে আমি সব পড়েছি একদম, মানে মানে ধরে তাদের প্রত্যেকটা সাজেশন নিয়েছি বা সব ফলো করেছি। কিন্তু মানে আমি সোর্স গুলোকে সব মানে অ্যাপ্রোচ করেছি। কিন্তু পড়া তো আল্টিমেটলি নিজেরই হয়। সে তো আমি বললাম স্যার আমি ভিশন IAS এরও কোচিং নিয়েছি। কিন্তু আমার 90% লেকচার এখনো পড়েই আছে। আমি যদি আর UPSC তে না বসি হয়তো হবে না কখনো পড়া। তো বেসিক্যালি যে প্রিভিয়াস ইয়ার লেকচার ফলো করতে আর লুসেন্ট বা এই টাইপের একটা বই পড়তে, এটার জন্য আর কি এমন বেশি দরকার আছে? আর MCQ এর 90% অ্যান্সার তো দিয়েই দেওয়া আছে বইয়ে। 90% না 100% অ্যান্সার বইয়েই দেওয়া আছে। তো বেসিক্যালি কি মুখস্থই করতে হবে। আর বাংলা ইংলিশটা একটু ভালোভাবে, বাংলা ইংলিশের যে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে, আপনি নিজে করান বা আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে, এমিনেন্স এর প্ল্যাটফর্ম আছে, সেগুলোতে একটু বাংলা ইংলিশটা যারা আছে বা কোনো একটা বই কিনে সেটাতে যদি প্র্যাকটিস করা যায় বা আরো অনেক সোর্সেস এভেলেবেল আছে, তাহলে হয়েই যাবে। তবে হ্যাঁ, মানে আমার মোট কথা কিছু ক্ষেত্রে লাগে যে যদি টাইম সেভ করতে হয় তাহলে এক্সপার্ট অ্যাডভাইস নেওয়াটা বেটার। এটা আমার মনে হয়। যেমন আমার হুম, কাছে স্যার টাইম কম ছিল, তো আমি এক্সপার্ট অ্যাডভাইস নিয়েছি। মানে দিন শেষে নিজেকেই করতে হবে আল্টিমেটলি। করতে তো নিজেকেই হবে স্যার। ওকে, মানে আমি যেখানেই যাই না কেন সেখান থেকে ভালো জিনিসটুকু শুধু বেছে নিই, ওই সেই পরমহংসের মতো ব্যাপার আরকি। ভালো জিনিসটুকু বেছে নিয়ে আল্টিমেটলি নিজের কাজে লাগাতে হবে। ওকে, চলো, খুব ভালো লাগলো। একটা ১ ঘন্টার সেশন, লম্বা। আ আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইলো। একটা নতুন থ্যাংক ইউ জার্নি স্যার। শুরু হতে চলেছে। একটা নতুন জার্নি শুরু হতে চলেছে এবং খুব শিগগিরই ইউনিফর্মে দেখবো। আমার খুব ইচ্ছা রয়েছে ইউনিফর্মে একবার দেখে সেইটা থাম্বনেইলে দেওয়ার। এটা বেশ ভালো লাগবে। ওকে, চলো। থ্যাংক ইউ আ স্যার। অনেক প্রণাম শুভেচ্ছা নেবেন। রইলো। আগামী আর আর প্রণাম টনাম নয়। অনেক শুভকামনা রইলো। থ্যাংক ইউ স্যার। আর স্যার আপনার সাথে একবার দেখা করতে পারলে ভালো হবে। আমি পিকনিকে তো যেতে পারিনি, বুঝতেই পারেন এখান থেকে। নেক্সট টাইম কখনো কলকাতার ওদিকে গেলে আমি আপনাকে কনট্যাক্ট করার চেষ্টা করব। একদম, একদম, একদম। নিশ্চয়ই। থ্যাংক ইউ। ভালো থেকো খুব। থ্যাংক ইউ স্যার।